আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব, আর 20 সেকেন্ড সময় নিব। কালকে যে হোমওয়ার্কটা দিছিলাম আপনাদেরকে, ওই হোমওয়ার্কটা উত্তর বলে দিছিলাম অবশ্য। ওটা কি মিলছে আপনাদের? হোমওয়ার্কটা কি মিলছে? কাইন্ডলি একটু রেসপন্স করবেন তো, হোমওয়ার্কটা মিলছে কিনা। আদাব আদাব। গতকাল যে হোমওয়ার্কটা দিছিলাম সেটা মিলছে কিনা, বা সবাই পারছেন কিনা, ওটা কি আর করে দেওয়ার দরকার আছে? মনে করছি না যে ওটা করে দেওয়ার দরকার আছে। হ্যাঁ, আশা করছি আপনারা ওটা পারবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ শুরু করি। আমি গতদিন পড়াইছিলাম কত পর্যন্ত আমার মনে আছে, যতদূর 58 নম্বর কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে শেষ করছিলাম, তাই না? ক্লাসের পিডিএফ ক্লাসের সাথে যুক্ত করা আছে ভাই। ক্লাসের সব পিডিএফ যা দরকার সেগুলো ক্লাসের সাথেই যুক্ত করা আছে। লাইভ ক্লাস না, প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পরে ওই ক্লাসটা ডাউনলোড করে আমি আবার আপলোড করি, এবং সেইগুলা গ্রুপের ফিচার অপশনে সিরিয়ালি সাজানো থাকে। ওই গ্রুপের ফিচার অপশনে যেয়ে ক্লাসের ক্যাপশন চেক করবেন, প্রত্যেকটা ক্লাসের ক্যাপশনে প্রত্যেকটা ক্লাসের নোট দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মিলছে, তার মানে ওটা আপনারা পারবেন। ওটা আমি আর এখন ওটাতে আর না দিই, ওটাতে আর ইফোর্ট না দেই। শুরু করি। হ্যাঁ শুরু করি। ওকে, আচ্ছা তো দেখেন, 59 নাম্বার কোশ্চেন থেকে সলভ করাবো, কারণ গতকাল আমরা 58 নম্বর প্রশ্ন পর্যন্ত সলভ করছিলাম, তাই কিনা? দেখেন, এই যে 59 নাম্বার, এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হ্যাঁ খেয়াল করেন প্লিজ, এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। দেখেন এখানে কি বলছে, বলছে 5টি আম ও 4টি কমলা কিনতে যে খরচ হয়, মানে যে টাকা খরচ হয়, ঠিক আছে, 3টি আম ও 7টি কমলা কিনতে একই খরচ হয়। তার মানে আপনি 5টা আম কিনবেন এবং 4টা কমলা কিনবেন, এটা কিনতে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে। হুম, গ্রুপে দিছি তো, গ্রুপে তো লিঙ্ক আমি কেবল শেয়ার করলাম, গ্রুপে তো লিঙ্ক কেবল আমি শেয়ার করলাম। গ্রুপে লিঙ্ক তো আমি কেবলই শেয়ার করছি, জাস্ট নাও। পাওয়ার কথা তো সবার। আর ফেসবুকের প্রবলেম কি যে হয়েছে। আচ্ছা দেখেন, 5টা আম এবং 4টা কমলা কিনতে আপনার যে পরিমাণ টাকা খরচ হবে, 3টা আম এবং 7টা কমলা কিনতে সেম পরিমাণ টাকা খরচ হবে। বলছে তাহলে একটি আম ও একটি কমলার দামের অনুপাত কত। আগে দেখেন কি নির্ণয় করতে বলছে, সবসময় দেখতে হয় অঙ্ক করার সময় যে কি বের করতে বলছে। হ্যাঁ, বের করতে বলছে একটি আম এবং একটি কমলার দামের অনুপাত। এই যে একটা আম এবং একটা কমলার দামের অনুপাত চাইছে, যেহেতু আমাদের একটা আম এবং একটা কমলার দামের অনুপাত চাইছে, তাই আমরা একটা আমের দাম এবং একটা কমলার দাম কিছু একটা ধরে নিব। হ্যাঁ, তাহলে আমি ধরি একটি আমের দাম, একটি আমের দাম ইজ ইকুয়াল টু এম। এম কেন দিলাম? কারণ এম এ ম্যাঙ্গো, এম এ ম্যাঙ্গো, ঠিক আছে। আচ্ছা, এবং একটি কমলার দাম, এবং একটি কমলার দাম আমরা ধরলাম হচ্ছে ও, ওতে অরেঞ্জ, এটা জিরো না কিন্তু, এটা ও, ওতে অরেঞ্জ। হ্যাঁ, মানে আমি একটা আমের দাম এম ধরলাম, একটা কমলার দাম ও ধরলাম, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, এখন অনেকে বলবে ভাই একটি আমের দাম কেন ধরলেন? কারণ কোশ্চেনে যেহেতু একটি আম এবং একটি কমলার দামের অনুপাত চাইছে, তাই একটা আমের দাম ধরে নিতে হবে, একটা কমলার দাম ধরে নিতে হবে। মূল কনসেপ্ট আগে বোঝেন, শর্টকাট পরে। আচ্ছা এখন বলেন আমাকে, একটি আমের দাম যদি এম টাকা হয়, তাহলে 5টা আমের দাম কত হবে? একটা আমের দাম যদি 5 টাকা হয়, তাহলে 7টা আমের দাম কত হবে? একটা আমের দামকে আমের সংখ্যা দিয়ে গুণ করলেই তো মোট কত টাকা হলো, তাই পাবেন না? তার মানে একটা আমের দাম যদি এম হয়, তাহলে 5টা আমের দাম হবে 5m। খেয়াল করেন প্লিজ, 5m। একটা আমের দাম এম, ওই যে ধরে নিচ্ছি, আর 5টা আমের দাম 5m, ঠিক আছে। একটা কমলার দাম যদি ও টাকা হয়,
তাহলে 4টা কমলার দাম কত হবে? এই যে একটা কমলার দামকে 4 দিয়ে গুণ করলে 4টা কমলার দাম পাবেন, মানে 4O। 4O এটা কিন্তু 0 না, আবার বলছি 4O, 4 ইন্টু ও। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? 5টা আমের দাম এবং 4টা কমলার দামের মোট দাম। আমার কথা কি বুঝছেন? মানে 5টা আম এবং 4টা কমলার মোট দাম। আবার কি বলছে? 3টি আম ও 7টি কমলা। এখন বলেন 3টি আমের দাম কত হবে? একটা আমের দাম যদি M হয় তাহলে 3টা আমের দাম হবে 3M, তাই কি না? একটা কমলার দাম যদি O হয় তাহলে 7টা কমলার দাম হবে 7O। এটা কিন্তু 70 না, 7O। আবার বলছি 7O। তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে কি? 3টা আম এবং 7টা কমলার দাম মোট দাম। কোশ্চেনে বলছে যে 5টা আম 4টা কমলার দাম যা হয় 3টি আম এবং 7টা কমলার দাম তাই হয়, অর্থাৎ এই টাকাটা আর এই টাকাটা সমান, তাই মাঝখানে ইকুয়াল দিবেন। আর এটাই হলো প্রশ্ন মতে। কোশ্চেনের এই ফ্যাক্টটুক বোঝাটাই আসলে জরুরি। তাহলে প্রশ্ন মতে এইটা। এখন এটা সলভ করে আমাদের কি বের করতে হবে? অঙ্কে চাইছে একটি আমের দাম এবং একটি কমলার দামের অনুপাত। একটি আমের দাম মানে M, একটি কমলার দাম মানে O। তার মানে M ডিভাইডেড বাই O, এটা বের করতে বলছে। বুঝছেন কিনা বলেন? তাহলে এরকম, এটা কি একটা সমীকরণ না? এরকম সমীকরণ যদি আসে তখন অনুপাত বের করার সময় আমি কি করতে বলছিলাম? যে একই জিনিসগুলো এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে M গুলো এক পাশে নিয়ে আসবো আর O গুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে এই যে 5M, এই 3M এই পাশে চলে আসবে। একবার দেখেন, এই 5M থেকে এই 3M এর আগে প্লাস আছে, তাহলে 3M যদি এই পাশে আসে মাইনাস হয়ে যাবে। তাহলে 5M থেকে এই 3M বিয়োগ হলে কি থাকবে? 2M। ইকুয়াল দিলাম, একবার লিখে দিচ্ছি। এই পাশে আছে 7O, আবার বলছি এটা 70 না, 7O। হ্যাঁ, তাহলে এই পাশে আছে 7O আর এই পাশে আছে 4O। এই 4O এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 7O থেকে এই 4O যদি ওই পাশে বিয়োগ হয় তাহলে 7টা O থেকে 4টা O চলে গেলে 3টা O থাকবে, মানে 3O। এখন অঙ্কে চাইছে কি? একটা আমের দাম এবং একটা কমলার দামের অনুপাত, অর্থাৎ M/O। তার মানে M/O যদি বের করতে চান তাহলে এই পাশে M আছে, রেখে দিলাম। এই O এই পাশে গুণ আকারে আছে, এই O এই পাশে যেহেতু গুণ আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, ব্যাস। আর এই পাশে 3 ছিল, থাকলো। এই 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে যায় ভাগ হবে, তার মানে 3/2। তার মানে M/O ইজ ইকুয়াল টু 3:2। বুঝতে পারছেন কিনা বলেন তো? M/O ইজ ইকুয়াল টু 3:2, অর্থাৎ একটা আমের দাম এবং একটা কমলার দামের অনুপাত হচ্ছে 3:2। ক্লিয়ার? বোঝা গেছে কি ব্যাপারটা? এই অঙ্ক শোনেন, এই যে এগুলো কিছুই লিখবেন না, এই মূল নিয়মই করতে আপনার মাত্র 20 সেকেন্ড সময় লাগবে পরীক্ষার হলে। আপনি তো জানেন যে এই টাইপের কোশ্চেন যদি আসে, এই যে 5টা আমের দাম 4টি কমলার দাম যা হবে, 3টি আম এবং 7টি কমলার দাম তাই হবে। তাহলে বলছে একটি আমের দাম এবং একটি কমলার দামের অনুপাত কত? আপনি মনে মনে ধরে নিছেন একটি আমের দাম M, একটি কমলার দাম O। এবার বলেন 5টি আমের দাম কত হবে? 5M প্লাস 4টি কমলার দাম কি হবে? 4O ইকুয়াল টু 3টি আমের দাম কত হবে? 3M প্লাস 7টি কমলার দাম কত হবে? 7O। এইবার এটা ক্যালকুলেশন করে M/O বের করতে হবে। তো এটা তো খুবই সহজ। আপনি কি এইসব লিখবেন যে ধরি? এগুলো তো মূল নিয়মে, মানে লিখিত পরীক্ষার জন্য এইটুক করবেন, কিন্তু MCQ পরীক্ষার জন্য আপনি শুরুই করবেন এই জায়গা থেকে, আর মনে মনেই ধরে নেবেন একটা আমের দাম M, একটা কমলার দাম O। এটা মনে মনেই ধরবেন, ঠিক আছে? ব্যাপারটা কি ক্লিয়ার? বোঝা গেছে? অঙ্কটা খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট। এখন কেউ যদি মনে করে যে ভাই এটা করতে আমার অনেক সময় লাগবে, হ্যান ত্যান, অনেক সময় লাগবে না ভাই। আপনি অঙ্ক প্র্যাকটিস করতে করতে এগুলো করতে 20-25 সেকেন্ডের বেশি সত্যিই লাগবে না। তারপরও যদি শর্টকাট শিখতে চান যে ভাই এটার কি কোনো শর্টকাট নাই, আছে, শর্টকাটও করা যাবে, কোনো সমস্যা নাই। বুঝতে দিই এটা শর্টকাট কি? এটা দেখেন, আচ্ছা শর্টকাট এটা কোন কোন ধরনের অঙ্কে এই শর্টকাটটা খাটবে? খেয়াল করেন, কিছু সংখ্যক আম, কিছু সংখ্যক কমলা। এখানে আম কমলা না থেকে কিন্তু আম কলা থাকতে পারে, তারপর হচ্ছে আম লিচু থাকতে পারে, কলা লিচু থাকতে পারে, একই। আমার কথা কি বুঝছেন? বা আম পেয়ারা থাকতে পারে। তো এরকম 5টা কমলা, 2 রকমের ফলের, ভিন্ন রকমের ফল, প্রথম ক্ষেত্রে কিনতে যে টাকা খরচ হবে, দ্বিতীয় ক্ষেত্রে কিনতে সেই টাকা খরচ হবে, যদি এই টাইপের কোশ্চেন আসে। বুঝছেন? এই যে কিছু আম এবং কিছু কমলা কিনতে যত খরচ হয়েছে, অন্য একটা কেজে আরো কিছু আম এবং আরো কিছু কমলা কিনতে যদি সেম খরচ হয়, তাহলে সেই শর্টকাট। এবং একটি আম এবং একটি কমলার দামের অনুপাত যদি চাই, এই যে এখানে যে দুইটা ফলের কথা বলবে, সেই দুইটা ফলের দাম একটা একটা করে ফলের দামের অনুপাত চাই, তাহলে এই যে একটি আমের দাম হচ্ছে M, ওকে, আর একটি কমলার দাম হচ্ছে O। এটা কি হবে? দেখেন দিকে তাকান। যখন আপনি আমের, এই যে এটা কিন্তু ম্যাঙ্গো, যখন এই ম্যাঙ্গো, তাহলে উপরে ম্যাঙ্গো, তাহলে এখানে এখানে কি লিখবেন? দেখেন এদিকে তাকান।
উপরে যদি ম্যাঙ্গো আছে, উপরে যে ফলের নাম থাকবে এখানে সেই ফল নেওয়া যাবে না, তা অন্য ফলটা নিতে হবে। তাহলে উপরে যদি ম্যাঙ্গো আছে তাহলে এখানে নিতে হবে কমলা। কমলার কি নিতে হবে? এই দেখেন এখানে আছে একটা কমলা, এখানে আছে কিছু কমলা। এই যে এইখানে আর এখানে যে কমলাটা আছে, হ্যাঁ, সেই কমলা দুইটার বিয়োগফল। তাহলে এখানে কমলা আছে 7টা, এখানে কমলা আছে 4টা। এই 7টা আর 4টার বিয়োগফল 7 - 4। ঠিক আছে? আর নিচে কি হবে? নিচে এখানে আছে অরেঞ্জ, কিন্তু নিচে হবে ম্যাঙ্গো। মানে এখানে উপরে যা থাকবে এখানে উপরে সেটার হিসাব হবে না, অন্য ফল। ম্যাঙ্গোর হিসাবে ম্যাঙ্গোর জন্য হিসাব যখন করবো তখন কমলার বিয়োগফল দিব। আর এখানে কমলার জন্য হিসাব করতেছি, এবার ম্যাঙ্গোর বিয়োগফল দিব। তাহলে এখানে ম্যাঙ্গো কয়টা আছে? 5টা আম, আর এখানে আছে কয়টা? 3টা আম। এই 5টা আম আর 3টা আমের বিয়োগফল 5 - 3। এবার ক্যালকুলেশন করেন, উপরে 7 থেকে 4 গেলে 3, 5 থেকে 3 গেলে 2, তার মানে 3:2। যদি কেউ এই শর্টকাট মনে রাখতে পারেন তাহলে তো সমস্যা নাই আমার, কিন্তু এই শর্টকাট তো মনে থাকবে না। এখন ভালো লাগতেছে, কিন্তু কিছুক্ষণ পরে এমনি ভুলে যাবেন। বুঝছেন? এই টাইপের কোশ্চেন যদি আসে যে 2 রকমের ফল আপনি কিনছেন, কিছু একটা টাকা খরচ হয়েছে, ওই একই রকম মানে ওই একই 2 রকম ফল আরো কিছু কিনতে যদি সেম টাকা খরচ হয়, এবং একটি এই ফল আর একটি এই ফলের দামের যদি অনুপাত চাই, সেক্ষেত্রে অনুপাতটা বের করার সময় কি করতে হবে? উপরে এখানে যে ফল লিখবেন এখানে সেই ফলের বিয়োগফল না, অন্য ফলের বিয়োগফল। দেখেন এখানে আমি ম্যাঙ্গো লিখছি, তাহলে এখানে হচ্ছে ম্যাঙ্গো না, কমলার বিয়োগফল। কোন? তাহলে এই যে এখানে প্রথম ক্ষেত্রে কিছু কমলা কিনছেন, দ্বিতীয় ক্ষেত্রে কিছু কমলা কিনছেন না, ওই কমলার বিয়োগফল। তো বিয়োগ করার সময় সবসময় বড়টা সামনে রাখবেন, হ্যাঁ। আর নিচে অরেঞ্জ লিখছেন, তাহলে এখানে নিচে অরেঞ্জ লিখবেন না, এখানে অরেঞ্জ বাদে যে ফল আছে তার বিয়োগফল। তো অরেঞ্জ বাদে কি ফল আছে? ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো এখানে 5টা, এখানে 3টা, তাহলে 5 আর 3 এর বিয়োগফল। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট। বোঝা গেছে কি ব্যাপারটা? এই শর্টকাটটা কি বুঝছেন? এই শর্টকাটটা কি বুঝছেন? আচ্ছা, এরকম আরেকটা অঙ্ক আমি দিয়েছি, দেখেন খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এই টাইপটা আসে পরীক্ষায়। কি বলছে দেখেন, বলছে 7টি আম ও 2টি কলা কিনতে যে খরচ হয়, 5টি কলা ও 4টি আম কিনতে একই খরচ হয়। বলছে 1টি আম ও 1টি কলার মূল্যের অনুপাত। কি চাইছে? একটি আম ও একটি কলার মূল্যের অনুপাত। তাহলে একটি আম মানে ম্যাঙ্গো, আর কলা মানে হচ্ছে ব্যানানা। তাহলে যখন ম্যাঙ্গোটা বের করবেন তখন বিয়োগফল হবে কার? ব্যানানার। তাহলে এখানে ব্যানানা আছে কয়টা? 2টা ব্যানানা। আর এখানে ব্যানানা কয়টা? 5টা ব্যানানা। তাহলে 5টা আর 2টার বিয়োগফল মানে 5 - 2। আর নিচে এখানে লিখছি ব্যানানা, তাহলে এখানে বিয়োগফল হবে কার? ম্যাঙ্গোর। ঠিক আছে? তাহলে ম্যাঙ্গো এখানে আছে 7টা, এখানে আছে কয়টা? 4টা। তাহলে 7 থেকে 4 বিয়োগ করেন। তাহলে উপরে 5 থেকে 3 বিয়োগ হলে 5 থেকে 2 বিয়োগ হলে 3, 7 থেকে 4 বিয়োগ হলে 3, 3/3 মানে 1:1। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1:1। তাহলে ম্যাঙ্গো ইস টু ব্যানানা, সরি 1:1। ক্লিয়ার? আচ্ছা, এটার উত্তর মনে হয় ভুল আছে, এই 60 নম্বরের উত্তর ভুল আছে। হ্যাঁ, ডিটেলসই সহজ। এই 60-এর উত্তর ভুল আছে, আপনারা একটু কারেকশন করবেন। 60 নম্বরের উত্তর দেওয়া নাই, এটা এ নাম্বার অপশন রাইট হবে। ঠিক আছে? 1:1। আচ্ছা, এখন এইটা মূল কনসেপ্ট তো খুবই সহজ। এখানে কি চাইছে? একটি আম এবং একটি কলার মূল্যের অনুপাত। তা আপনি ধরে নেবেন একটি আমের দাম হচ্ছে এম টাকা, এম এ ম্যাঙ্গো, আর একটা কলার দাম হচ্ছে ব্যানানা, বিতে ব্যানানা। এবার বলেন 7টা আমের দাম কত হবে? একটা আমের দাম এম হলে 7টা আমের দাম হবে 7M। 2টি কলার দাম কত হবে? একটা কলার দাম বি হলে 2টি কলার দাম হচ্ছে 2B। তাহলে যোগ করলাম, তার মানে এইটা হলো কি? 7টা আম এবং 2টা কলার মোট দাম। এবার 5টি কলার দাম কত? একটা কলার দাম বি হলে 5টি কলার দাম হবে 5B। 4টি আমের দাম কত? একটা আমের দাম এম হলে 4টা আমের দাম হবে 4M। তাহলে এগুলো যোগ করলে কি? 5টা কলা এবং 4টা আমের মোট দাম, এগুলো হবে ইকুয়াল। কেন? কারণ কোশ্চেনে বলে দিছে 7টা আম এবং 2টা কলা কিনতে যে খরচ হয়, 5টি কলা এবং 4টি আম কিনতে সেই খরচ হয়। অর্থাৎ এই জায়গার খরচ আর এই জায়গার খরচ সেম, তাই মাঝখানে ইকুয়াল। এই লাইন থেকে যাত্রাটা শুরু করতে হবে আপনার প্রিলিতে। এইবার যেহেতু একটি আম এবং একটি কলার অনুপাত চাইছে, তাহলে এই ইকুয়েশন সলভ করে আমাকে একটি আম মানে ম্যাঙ্গো, একটি কলা মানে ব্যানানা, এই দুইটার অনুপাত চাইছে। অনুপাত মানে তো ভাগ, অনুপাত একটা ভগ্নাংশ, তাই না? অনুপাত একটা ভগ্নাংশ, এটা চাইছে। তাহলে এই ম্যাঙ্গোগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এই পাশে 7M আর এই পাশে 4M। এই 4M এই পাশে এসে বিয়োগ হবে। 7M থেকে 4M বিয়োগ হলে থাকবে 3M। এখানে আছে 5B, এখানে আছে 2B, এই 2B ওই পাশে যায় বিয়োগ হবে। এই 5B থেকে 2B বিয়োগ হলে থাকবে 3B। হ্যাঁ, এবার আমার যেহেতু M/B চাইছে, তাহলে এই পাশে M আছে রাখলাম, এই B এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে,
এই পাশে 3 ছিল থাকলো, এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 1, 3 8 কে 3, 3 8 কে 3, তাহলে উপরে 1 নিচে 1, তার মানে 1:1। আমার কথা কি বোঝা গেছে? তার মানে একটা আম এবং একটা কলার দামের অনুপাত হচ্ছে 1:1। খুবই সহজ। শর্টকাট মনে রাখা তো কঠিন, তাই না? এবার দেখেন দুটি সংখ্যার অনুপাত 4:7। সবাই মনোযোগ দেন। মূল কনসেপ্ট শর্টকাট সবই শিখতে হবে, তবে শর্টকাট ভুলে গেলেও সমস্যা নেই, মূল ব্যাপারটা যেন না ভুলেন, কারণ মূল ব্যাপারটাই আপনাকে পরীক্ষার হলে মানে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, বলছে দুটি সংখ্যার অনুপাত 4:7। দুইটা সংখ্যা, বলছে সংখ্যা দুটির সাথে ও যোগ করলে, এখানে একটু কারেকশন আছে, বইয়ে একটু ভুল আছে যে ও যোগ করলে, এটা ও যোগ করলে না, এটা হবে 3 যোগ করলে। 3 যোগ করলে, ঠিক করে নেন, আমাদের লেকচার বুকে এখানে একটু ভুল আছে। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 4:7, দুটি সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি 5:8 হয়। সংখ্যা দুটি কি কি? দেখেন, যেহেতু সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে, আপনি অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারবেন। অপশন টেস্টের ব্যাপারটা বোঝেন, ওপিটি এখন থেকে মনে রাখবেন, ওপিটি মানে অপশন টেস্ট, অর্থাৎ অপশনে যেগুলো যে উত্তরটা দেওয়া থাকবে সেই উত্তর থেকে আমরা এই অঙ্কের শর্তগুলো মানে কিনা, যে অপশনটা এই শর্তগুলো মানবে সেই অপশনটাই আমাদের উত্তর। দেখেন প্রথমে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:7। যেহেতু আমাদের বের করতে বলছে সংখ্যা দুটি কি কি, তার মানে অপশনে সংখ্যা দুইটা দেওয়া থাকবে। মূল কনসেপ্ট বোঝাবো, দেখেন যেহেতু বলছে সংখ্যা দুটি কি কি, তার মানে অপশনে সংখ্যা দুইটা দেওয়া থাকবে। তাহলে এখন আমি ধরে নিচ্ছি এই এ নাম্বার অপশন উত্তর, আমি জানি না যে এ নাম্বার অপশন উত্তর হবে কিনা, আমি ধরে নিচ্ছি। তাহলে এ নাম্বারে কি 16 এবং 28 সংখ্যা দুইটা, দেখতে হবে যে এই এ নাম্বার অপশন দিয়ে সংখ্যা দুইটার অনুপাত 4:7 হয় কিনা। অনুপাত মানে তো সংখ্যা দুইটাকে ভাগ করতে হবে, তাহলে 16 আর 28 কে ভাগ করেন তো, 16 ডিভাইডেড বাই 28, 4 দিয়ে কাটাকাটি যায়, 4 4 16, 4 7 28, তার মানে 4/7, 4/7 মানে 4:7। তার মানে অঙ্কে কিন্তু বলা আছে দুটি সংখ্যার অনুপাত 4:7, মিলে গেছে, মিলে গেছে। এই যে মিলে গেছে বলেই কিন্তু উত্তর মেরে দিয়েন না, কেন? কারণ এখানে অঙ্কে শর্ত আছে দুইটা, এই একটা শর্ত, আরো একটা শর্ত দেওয়া আছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8। প্রথম শর্ত মানছে মানে যে দ্বিতীয় শর্ত মানবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু। তো প্রথম শর্ত মানছে, মেরে দেন না, প্রথম শর্ত মানছে মানে এটা উত্তর হতে পারে। এবার আমরা চেক করবো যে দ্বিতীয় শর্তটাও মানে কিনা, যদি মানে তাহলে এটাই উত্তর, না হলে নেক্সট অপশনে যেতে হবে, বুঝছেন? তাহলে প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত কি বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, সংখ্যা দুটি মানে এই যে দুইজন, এই 16 এবং 28 এর সাথে 3 যোগ করলে, তাহলে 16 সাথে 3 যোগ করলে হবে 19, 28 এর সাথে 3 যোগ করলে হবে 31। কি বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8, অর্থাৎ এই দুজনের সাথে 3 যোগ করার পরে এই যে সংখ্যা দুইটা পাইলাম এদের অনুপাত হবে 5:8। এদের অনুপাত 5:8 হয়েছে। 19 আর 31 তো একটাও কাটাকাটি যায় না, সুতরাং প্রথম শর্ত মানলেও দ্বিতীয় শর্ত কিন্তু মানেনি, তাই এটা উত্তর না। তাহলে আমাকে পরবর্তী অপশনে যেতে হবে। 4 এবং 8 এবং 14, তাহলে এদের অনুপাত 4:7 হয় কিনা দেখি। তাহলে 8 ডিভাইডেড বাই 14, 2 দিয়ে কাটা যায়, 4 দুগুণী 8, 7 দুগুণী 14, তার মানে 4:7। প্রথম শর্ত মানছে। এবার দ্বিতীয় শর্ত মানে কিনা দেখি, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, 8 এর সাথে 3 যোগ করলে হয় 11, 14 এর সাথে 3 যোগ করলে হয় 17। তাহলে এই যে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8, অর্থাৎ এদের সাথে 3 যোগ করার পরে আমি যে দুইটা সংখ্যা পাইছি এদের অনুপাত 5:8 হবে। এদের অনুপাত 5:8 হচ্ছে কোথাও, 11 আর 17 তো কাটাকাটি যায় না, তাহলে এটা 5:8 হলো না, তাহলে এটা বাদ। এবার 3 নাম্বার অপশন দেখি এদের অনুপাত 4:7 হয় কিনা। তাহলে 12 আর 21 কে ভাগ করেন, 12 ডিভাইডেড বাই 21, 3 দিয়ে কাটা যায়, 3 4 12, 3 7 21, তার মানে 4:7 প্রথম শর্ত মানছে। এবার কি বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, 12 সাথে 3 যোগ করেন, 12 সাথে 3 যোগ করলে হয় 15, 21 এর সাথে 3 যোগ করলে হয় 24। সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8, অর্থাৎ এই সংখ্যা দুইটার সাথে 3 যোগ করার পরে এই যে সংখ্যা দুইটা পাইছেন এদের অনুপাত নাকি 5:8 হবে, দেখি হয় কিনা। তাহলে 15 আর 24 এর অনুপাত করেন, 3 দিয়ে কাটা যায়, 3 5 15, 3 8 24, এই যে 5:8 হয়েছে। তার মানে এই অপশনটা আবার প্রথম শর্ত মানছে, দ্বিতীয় শর্ত মানছে, সুতরাং আমাদের সি নাম্বার অপশন ইজ রাইট। তার মানে প্রথম শর্ত মানলেই যে উত্তর মেরে দিবেন এরকম করেন না, প্রথম শর্ত মানলে এটা উত্তর হতে পারে, আর প্রথম শর্ত যদি না মানতো তাহলে তো দ্বিতীয় শর্ত চেক করতামই না। প্রথম শর্ত না মানলে ওটাকে ওখানেই বাদ, প্রথম শর্ত মানছে বলেই তাকে দ্বিতীয় শর্তে চেক করছি। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার এটা মূল নিয়ম করি আমরা। মূল নিয়মও সহজ, মূল নিয়মও একেবারেই সহজ, মনে করেন যে 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন। যেন মূল কনসেপ্ট যেন না বোঝেন, না বলেন। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত
4:7। তাহলে আমরা কি বলছিলাম, অনুপাত দেওয়া থাকলে তার সাথে গুণ আকারে এক্স ধরে নিতে হয়। তাহলে অনুপাত দেওয়া আছে কত, 4:7। তাহলে আমি ধরে নিব যে প্রথম সংখ্যা 4x এবং দ্বিতীয় সংখ্যা 7x। এগুলা কিন্তু লিখবেন যে ধরি প্রথম সংখ্যা ইজ ইকুয়াল টু 4x, দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 7x। ঠিক আছে, ওকে। কিন্তু আমরা তো এমসিকিউ পরীক্ষাতে এত কিছু লেখার সময় পাবো না যে ধরি, হ্যাঁ। তাই সরাসরি যে প্রথম সংখ্যা 4x, দ্বিতীয় সংখ্যা 7x। এবার পরবর্তীতে কি বলছে, সংখ্যা দুটির সাথে এই যে এখানে কিন্তু 3 যোগ করলে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, সংখ্যা দুটি মানে কারা, সংখ্যা দুটি মানে এই যে 4x 7x, এরাই কিন্তু সংখ্যা। সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে, তাহলে 4x এর সাথে 3 যোগ করলে কি হবে, 4x + 3। 7x এর সাথে 3 যোগ করলে কি হবে, 7x + 3, তাই কি না? সংখ্যা দুটির সাথে মানে সংখ্যা দুটির সাথে মানে এদের সাথে 3 যোগ করলে এই যে এখন যে সংখ্যাগুলো পাইছেন এদের অনুপাত হবে হচ্ছে 5:8। এই কথা বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8। অর্থাৎ এই যে যে সংখ্যা দুইটা এদের সাথে 3 যোগ করার পরে এখানে যে সংখ্যা দুইটা পাইলাম এদের অনুপাত হবে 5:8। অর্থাৎ এইটা অনুপাত এইটা ইজ ইকুয়াল টু 5:8। বুঝছেন কিনা বলেন? এটাই হলো প্রশ্ন মতে, এটাই হলো প্রশ্ন মতে। এখন এইটাকে সলভ করে আপনাকে এক্স এর মান বের করতে হবে। আমি কিন্তু সবসময় বলছি অনুপাতের অঙ্কে টার্গেট থাকবে ওই এক্স এর মানটা বের করা। ক্লিয়ার? এখন এটা সলভ করব, সলভ করেন। তো অনুপাত মানে তো ভাগ, এই যে এখানে অনুপাত চিহ্ন আছে মানে এইটা ভাগ এইটা, এই লাইনটা লেখার দরকার নাই, এটা আমি দেখাইছি। আপনি সরাসরি লিখবেন এইটা ভাগ এইটা ইজ ইকুয়াল টু 5:8 মানে 5/8। তাহলে 4x + 3 ডিভাইডেড বাই 7x + 3 ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 8। আর গুণ করতে হবে, দেখেন এই যে 5 এর সাথে 7 গুণ করলে 5 সাথে 35x + 3 5 15 ইজ ইকুয়াল টু 4 8 32x + 3 8 24। এবার x গুলো এক পাশে নিয়ে আসবেন, এই 35x এই 32x এই পাশে এসে বিয়োগ হবে, 35x থেকে 32x বিয়োগ হলে 3x ইজ ইকুয়াল টু এই 24, এই 24 থেকে এই 15 এই পাশে যে বিয়োগ হবে, 24 থেকে 15 বিয়োগ হলে 9। এখন 3 এই পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। অর্থাৎ এই যে x এর মান 3, এটাই আমাদের বের করার টার্গেট ছিল। x এর মান 3, এই x এর মান পেয়ে গেছেন মানে এখন x এর মান এখানে বসাই দিলেই তো সংখ্যা চলে আসবে। যেহেতু এই অনুপাতের সাথে x গুণ আকারে ধরে সংখ্যা দুইটা বের করছি, তাই আমার এখন টার্গেট যেভাবেই হোক সংখ্যা দুইটা যদি বের করতে হয় এই x এর মান বের করতে হবে। ওই x এর মান বের করার জন্য আরেকটা শর্ত দেওয়া আছে, ওই শর্তে ফেলে ক্যালকুলেশন করে ওই x এর মানটাই বের করতে হবে, বুঝছেন? এখন x এর মান এখানে বসাই দিলে 3 4 হবে 12, 3 7 21, তাহলে 12 আর 21 এই যে দেখেন, তাহলে অতএব সংখ্যা দুটি 12 এবং 21। হয়েছে? এটা এখানে কোনো সমস্যা আছে? এটা কিন্তু একেবারেই সহজ, এটা কিন্তু করতে আপনার মানে 30 সেকেন্ড সময় লাগবে, সর্বোচ্চ 30 সেকেন্ড, এর বেশি লাগবে না। কারণ আপনি জানেন যে সংখ্যা দুটার অনুপাত 4:7, তার মানে একটা সংখ্যা 4x, দেখেন একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা 7x। এবার কি বলছে, সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে মানে এদের সাথে 3 যোগ করলে, অর্থাৎ 4x এর সাথে 3 যোগ করলে হবে 4x + 3, 7x এর সাথে 3 যোগ করলে হবে 7x + 3। তাহলে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে মানে এদের সাথে 3 যোগ করলে যে সংখ্যা দুইটা পাবেন তাদের অনুপাত হবে কত, 5:8। ওই যে বলছে সংখ্যা দুটির সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8। তার মানে এদের সাথে 3 যোগ করার পরে যে সংখ্যা দুইটা পাবেন সেই সংখ্যা দুটার অনুপাত করলে হবে 5:8। তাহলে এর সাথে 3 যোগ করলে সেটা হবে 4x + 3, এর সাথে 3 যোগ করলে হবে 7x + 3, আর এই দুজনের অনুপাত হবে কত, 5:8 মানে 5/8। ব্যাস, এই লাইন থেকেই মূলত যাত্রাটা শুরু। ব্যাস, ওকে, খুবই সহজ। আর গুণ কখন করবে, কি বলে না বলে। আপনি এখানে ইকুয়েশনটা সলভ করবেন, তাই ইকুয়েশন সলভ করে এক্স এর মান বের করবেন, তাহলে আর গুণ করবেন না কেন বলেন? এই ইকুয়েশন সলভ করতে হবে মানে এক্স এর মান বের করতে হবে, তাই এক্স এর মান বের করতে হলে তো আর গুণ করে করতে হবে, তাই না? দেখেন সাতাশটি 11 অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 3:4 হবে? 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে, আগের অঙ্কের সাথে এই অঙ্কের একটু পার্থক্য আছে। ও এটা অপশন টেস্ট করতে পারবেন প্লিজ, এটা অপশন টেস্ট করা যাবে, এমসিকিউতে অপশন টেস্ট করে ফেলবেন। 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 3:4 হবে? তার মানে এই যে 7:11, এদিকে তাকান, এই 7:11 এই অনুপাতের প্রতিটি রাশির সাথে, অনুপাতের রাশি মানে এই 7 কে বোঝাচ্ছে, 11 কে বোঝাচ্ছে। অনুপাতের রাশি বলতে এই 7 এই 11 কে বোঝাচ্ছে, বুঝতে পারছেন?
তার মানে 27:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে কত যোগ করলে, কি চাইছে, এই অনুপাতের রাশি দুটার সাথে কত যোগ করলে কি হবে, অনুপাতটি হয়ে যাবে 3:4। তাহলে নির্ণয় করতে বলছে কি, নির্ণয় করতে বলছে কত যোগ করলে, তা যা নির্ণয় করতে বলে সেটা অপশনে দেওয়া থাকে। তার মানে কত যোগ করতে হবে সেইটা অপশনে দেওয়া আছে। তার মানে এই যে অপশনে যে মানগুলো দেওয়া আছে না, এইগুলা যোগ করতে হবে কার সাথে, এই অনুপাতের প্রতিটি রাশির সাথে, মানে 7-এর সাথে 11-এর সাথে। এখন দেখতে হবে কোন অপশনের মানটা এই দুজনের সাথে যোগ করার পরে সেই অনুপাতটা 3:4 হয়ে যাবে, সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখেন তাহলে আমি ধরে নিচ্ছি 7 আমাদের উত্তর। তাহলে এই অনুপাতের প্রতিটি রাশির সাথে 7 যোগ করেন, তাহলে 7-এর সাথে 7 যোগ করলে হবে 14, 11-এর সাথে 7 যোগ করলে হবে কত, 18। এখন এই দুজনের অনুপাত করে দেখতে হবে যে 3:4 আসে কিনা, যদি আসে তাহলে এটা উত্তর, না হলে নেক্সট অপশনে যেতে হবে। অনুপাত করেন, অনুপাত মানে ভাগ, 2 দিয়ে কাটেন, 9 দুগুণী 18, 7 দুগুণী 14, অর্থাৎ অনুপাত হচ্ছে 7:9, যে 7/9 মানে 7:9, তাহলে তো হয়নি, তাহলে এটা উত্তর না। তাহলে 3 যোগ করেন, এই যে তাহলে 7-এর সাথে 3 যোগ করলে হবে 10, 11-এর সাথে 3 যোগ করলে হবে 14। এবার এই দুজনের অনুপাত করেন, 10/14, 2 দিয়ে কাটলে 7, 5 মানে 5/7 মানে 5:7 হয়েছে, অর্থাৎ এদের সাথে 3 যোগ করলে অনুপাতটা হচ্ছে 5:7, কিন্তু বলা আছে হবে 3:4, তাহলে এটা উত্তর না। এবার 4 যোগ করেন, 7-এর সাথে 4 যোগ করলে হবে 11, 11-এর সাথে 4 যোগ করলে হবে 15। এটা দেখেই বোঝা যাচ্ছে কাটাকাটি হবে না, মানে অনুপাত 3:4 হলো না, তাহলে এটা দিয়েও মিললো না, তাহলে আমাদের উত্তর 4 নম্বর অপশন। যেহেতু 1, 2, 3 প্রথম 3টা অপশনের কোনোটাই মেলেনি, সুতরাং 4 নম্বর অপশন আপনি চেক না করেই মারতে পারেন। তারপরেও যদি মনে করেন যে ভাই আমি 4 নম্বর চেক করবো, করেন। তাহলে এই অনুপাতের প্রতিটি রাশির সাথে 5 যোগ করেন, তাহলে 7-এর সাথে 5 যোগ করলে হবে 12, 7-এর সাথে 5 যোগ করলে হবে 12, 11-এর সাথে 5 যোগ করলে হবে 16। এবার দেখতে পাই এই দুইজনের অনুপাত 3:4 হয় কিনা, তার মানে 12/16, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 4 16, 3 4 12, এই যে 3/4 হয়েছে, মানে 3:4 হয়েছে। অর্থাৎ এই অনুপাতের প্রতিটি রাশির সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে সেই ক্ষেত্রে অনুপাতটা হয়ে যাচ্ছে 3:4। তার মানে এইটা আমাদের শর্তটাকে মানছে, সুতরাং 4 নম্বর অপশন উত্তর। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন প্রশ্ন হলো এটা আমরা মূল কনসেপ্টে কি করব। দেখেন অঙ্কে চাইছে কি বলেন তো, অঙ্কে বলছে যে 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই 7:11 সংখ্যার সাথে না, বলছে এই অনুপাতের প্রতিটি রাশির সাথে, মানে এই 7-এর সাথে 11-এর সাথে। আর আগের অঙ্কে কি বলছিল, আগের অঙ্কে বলছিল সংখ্যা দুটির সাথে, মানে এই 4 আর 7-এর সাথে না, এই 4 আর 7 যে সংখ্যা দুটার অনুপাত সেই সংখ্যা দুইটার সাথে যোগ করতে বলছিল 3। আর এখানে কি বলছে, 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে, মানে অনুপাতের রাশি বলতে এই 7 এই 11কে বোঝাচ্ছে, মানে এই 7-এর সাথে কিছু যোগ করতে হবে, 11-এর সাথে কিছু যোগ করতে হবে, যোগ করলে অনুপাতটা হয়ে যাবে 3:4। বলছে কত যোগ করতে হবে, তাহলে ধরে নিব যে 7:11 অনুপাতের প্রতিটি রাশির সাথে, প্রতিটি রাশির সাথে x যোগ করলে, কত করলে, x যোগ করলে অনুপাতটি 3:4 হয়ে যাবে, অনুপাতটি 3:4 হবে। ঠিক আছে, তার মানে 7:11 এই অনুপাতের প্রতিটি রাশির সাথে। এবার কিন্তু আমরা ধরবো না যে ধরি একটি সংখ্যা 7x আর একটা সংখ্যা 11x, এটা ধরবো না, কারণ আমাদের কোশ্চেনে কিন্তু ওই সংখ্যা দুটা চাইনি, তাই না। আমাদের এবার আমরা যোগ করছি কার সাথে, এই অনুপাতের প্রতিটা রাশির সাথে, মানে এই 7-এর সাথেই যোগ করছি। এই 7:11 যে অনুপাত যে সংখ্যা দুইটা তাদের সাথে, সেই সংখ্যা দুইটার সাথে যোগ করি নাই, এই অনুপাতের রাশির সাথেই যোগ করছি। তাহলে এই 7:11 যে সংখ্যা দুইটা, একটা সংখ্যা 7x একটা সংখ্যা 11x, এগুলো আমাদের লাগতেছে না এই কোশ্চেনে, বুঝছেন। আচ্ছা, তাহলে অনুপাতের রাশি দুইটার সাথে আমরা কি যোগ করব, x যোগ করব। তাহলে 7-এর সাথে যদি x যোগ করেন তাহলে 7 + x হবে, 11-এর সাথে যদি x যোগ করেন তাহলে 11 + x হবে। ঠিক আছে, এই যে অনুপাতের প্রতিটা রাশির সাথে যখন x যোগ করছেন, যোগ করার পরে এই যে দুইটা সংখ্যা পাইছেন না, এই সংখ্যা দুইটার অনুপাত হয়ে যাবে 3:4। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন। তাহলে এখন লিখবেন প্রশ্ন মতে, মনে মনে সবকিছু মনে মনে করতে হবে। প্রশ্ন মতে এই যে 7-এর সাথে x যোগ করলে হবে 7 + x, 11-এর সাথে x যোগ করলে হবে 11 + x। যেহেতু এদের অনুপাতের কথা বলছে তাই একবার অনুপাত করে দিছি, আর এই অনুপাতটা কত হবে, 3:4 মানে 3/4। এবার আর গুণ করে x এর মান বের করতে হবে, এই কোশ্চেনে ওই x এর মানটাই চাইছে, তাহলে আর গুণ করেন,
3 কত 33 প্লাস 3x বা 4 দিয়ে আগে করেন, 4 সাথে 28 প্লাস 4x ইজ ইকুয়াল টু 3 33 প্লাস 3x। হ্যাঁ, তো দেখেন এই সংখ্যাগুলো এক পাশে নিয়ে যান, এই পাশে আছে 4x, এই 3x এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, 4x থেকে এই 3x বিয়োগ হলে থাকবে x, এই পাশে আছে 33, এই 28 ওই পাশে বিয়োগ হবে, 33 থেকে 28 বিয়োগ হলে থাকবে 5, তার মানে x এর ভ্যালু হচ্ছে 5। এই অঙ্কে কিন্তু আমাদের খেয়াল করেন, এই অঙ্কে কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু আমাদের এই লাগবে না, সংখ্যা দুইটা বের করা লাগবে না। এই জন্য আমরা কিন্তু 7 এর সাথে x গুণ করে ধরতেছি না যে সংখ্যাটা, একটা সংখ্যা 7x একটা সংখ্যা 11x, আর আগের অঙ্কে কিন্তু সংখ্যা দুইটা বের করতে বলছিল, এই জন্য সংখ্যা দুইটা ধরে নিছিলাম। ঠিক আছে, নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গের সমষ্টি 1862। তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গের সমষ্টি মানে কি, মানে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, বুঝেন, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি 1862 হলে সংখ্যা তিনটি কত, সংখ্যা তিনটি কত? তাহলে আমরা যেহেতু সংখ্যা তিনটার অনুপাত দিয়ে আছে 3:2, খেয়াল করেন প্লিজ, 3:2:5, তাহলে আমি ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে 3x। এবার কিন্তু সংখ্যাগুলো ধরে নিতে হবে, কেন? কারণ বলছে এবং তাদের বর্গের সমষ্টি, মানে ওই সংখ্যা তিনটার বর্গের সমষ্টি। এবার এই অনুপাতের রাশিগুলোর বর্গের সমষ্টি না, যে আমরা শুধু অনুপাতের রাশি দিয়ে কাজ করব, এবার সংখ্যাগুলো ধরে নিতে হবে। তো একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 2x, একটা সংখ্যা 5x ধরে নিলাম। এবার কি বলছে, তাদের বর্গের সমষ্টি, মানে এই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ করতে হবে। তাহলে আমরা এই সংখ্যার বর্গ করলে, মানে বর্গ মানে যে স্কোয়ার, হ্যাঁ, তাহলে বর্গের সমষ্টি এবং সংখ্যাগুলোর বর্গের সমষ্টি মানে এদের বর্গ করতে হবে, যে বর্গ করতে হবে আর যোগ করতে হবে। এই বর্গের সমষ্টি কত? 1862। এইটা হলো প্রশ্ন মতে, এটা হলো প্রশ্ন মতে। আমার কথা কি বুঝছেন? এবার সংখ্যা তিনটা চাইছে, তো সংখ্যা তিনটা মানে যেটা, এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলো বের করতে গেলে এক্স এর মান বের করতে হবে। ওই এক্স এর মান বের করার জন্য এই পরবর্তী কন্ডিশনটা দেওয়া আছে, বুঝছেন? এইবার এই স্কোয়ারটা কার উপর আছে? এই স্কোয়ারটা 3 এর উপর আছে, এই স্কোয়ারটা x এর উপর আছে। 3 এর উপর স্কোয়ার মানলে হবে 9, x এর উপর স্কোয়ার মানলে হবে x স্কোয়ার মানে 9x স্কোয়ার। এবার দেখেন 2 এর উপর স্কোয়ার মানলে হবে 4, x এর উপর স্কোয়ার মানলে হবে x স্কোয়ার মানে 4x স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানলে হবে 25, x এর উপর স্কোয়ার মানলে হবে x স্কোয়ার মানে 25x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1862। এবার দেখেন 9 আর 4 13, 13 আর 25 কত হয়? 38, তাই না? তার মানে 38x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1862। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে এই 38 এর পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, আমি একটু এই জিনিসটুকু এইদিকে করাচ্ছি। এই 38 এর পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? x স্কোয়ার। তাহলে এই পাশে থাকলে x স্কোয়ার, ওই পাশে হচ্ছে 1862 ডিভাইড বাই 38। এখন 38 এর নামটা তো ভাই আমি পারি না, তাই আমি কি করব? ছোট ছোট করে কাটবো। এটাকে আমি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটি, এটাকে 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে যাবে 19 বার, 19 দুগুণে 38, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 2 1 2। এবার 19 এর নামটা পড়তে হবে। 5 19 95, 19 এর নামটা, 19 পর্যন্ত নামটা পড়তে বলছিলাম, এমনিতে না। 5 19 95, তার মানে বুঝতেই পারতেছেন যে 5 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 বার দিতে হবে। তাহলে 4 19 কত? 4 19 76, 4 19 76। কিভাবে? আপনি 4 20 80 চিন্তা করেন, আর ওই যে 19 কে 4 বার গুণ করা মানে 4 20 80, তার মানে আপনি 4 বার 20 গুণ করছেন, কিন্তু করার কথা 19, তার মানে 4 বিয়োগ করে দেন, তাহলে 80 থেকে 4 বিয়োগ করলে 76। ঠিক আছে, 4 19 76 মনে না থাকলে 4 20 80, কারণ 5 19 95 হয়, কিন্তু এখানে 93 আছে, মানে 5 বার যাবে না, যাবে 4 বার। তাহলে 4 19 76, এখন 93 থেকে 76 বাদ দেন 7, আর এখানে কত থাকছে? 1 17, এই 17 পরে আছে 1, খেয়াল করেন 93 থেকে 76 বাদ দিলে থাকে 17, 17 পরে 1 মানে 171, 171, 9 19 171, 9 19 171, তার মানে এটা কাটলে যাচ্ছে কয়বার? 49 বার। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 49, তাহলে x ইকুয়াল টু কি? √49। এই যে স্কোয়ারটা পাশে যে রুট হবে, আর √49 মানে 7, তার মানে x এর ভ্যালু 7। এই x এর ভ্যালুটা আমাদের দরকার ছিল, তাহলে x এর ভ্যালু 7, এই যে এখানে বসান, 7 বসালে 3 7 21, 7 2 14, 5 7 35, তার মানে 21 14 35, 21 14 35, এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। বোঝা গেছে বিষয়টা? নামটা না পারলে কিন্তু বিপদ আছে। হয়েছে এটা?
এখন আমি আপনাকে কেন বলছি যে 19-এর নাম 19 পর্যন্ত নামটা পড়তে হবে, আপনি কি বুঝছেন? এখন যে 19-এর নামটা না পারে তার জন্য তো এটা একটু টাফ না? টাফ তো, তাকে এখানে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করতে হবে। যদিও আমি নামটা না পারলে আমি বুঝে যাবো যে এখানে কত হবে, বুঝছেন? আমি নামটা না জানলে আমি বুঝে যাবো কিভাবে, কারণ এখানে কি আসছে দেখেন, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1800 কত 1862 ডিভাইডেড বাই 38। দেখেন এখন 38 দিয়ে এটা কাটা যাবে, শিওর থাকেন, কারণ আমরা এই যে অনুপাতের সাথে যে এক্স ধরছি এই এক্স গুলো সবসময় পূর্ণ সংখ্যা হয়, ম্যাক্সিমাম টাইমে পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা। তার মানে এখানে এক্স এর যে ভ্যালু বেরোবে সেটা সামথিং পূর্ণ সংখ্যা আসবে, ভগ্নাংশ আসার কোনো সুযোগ নাই। তো ভগ্নাংশ যদি না আসে তাহলে এই পাশে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটাকে এই পাশে রুট হবে না? তো রুট করে পূর্ণ সংখ্যা আসতে হলে তো নিশ্চয়ই এর মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা আসতে হবে, নাহলে তো হবে না। তখন আমি বুঝে গেছি যে এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, যেভাবেই হোক পূর্ণবর্গ সংখ্যা ছাড়া অন্য কিছু আসলে তো এই স্কোয়ার করে রুট করা যাবে না। আমি বুঝে গেছি একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, তাই আমার টার্গেটও একটা পূর্ণবর্গ সংখ্যা বানানো। তাই প্রথমে 38 দিয়ে সরাসরি কাটতে পারতেছি না, নো প্রবলেম, আমি 2 দিয়ে কাটি। 2 দিয়ে এটা যাবে 19 বার, 9 দুগুণী 18, 3 দুগুণী 6, 2 1 2, ব্যাস। এবার আমি 19 দিয়ে 93 এর মধ্যে কয়বার যায়? 5 1995 হয়, তাহলে 5 বার যাবে না, যাবে 4 বার। তখনই আমি বুঝে গেছি যে এই সংখ্যাটা 4 দিয়ে শুরু হচ্ছে, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট হবে, তাই 4 দিয়ে শুরু হলে পূর্ণবর্গ সংখ্যা তো 49 ছাড়া হয় না, তাই না? তখন আমি বুঝে গেছি যে এখানে আর যাই থাক সেটা 49ই আসবে, অন্য কিছু আসবে না। আমি আর এটা জাস্ট পরবর্তীটুকু হচ্ছে অভিনয় করছি, কারণ আমি জানি আগে থেকে এখানে 49 আসবে। কিভাবে বুঝছি? কারণ এই পাশে যেহেতু এক্স স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এই পাশে কি রুট হবে না? রুট হলে তো এই রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা না হলে তো পূর্ণ সংখ্যা আসবে না, আর এক্স এর মান সবসময় পূর্ণ সংখ্যা আসে এই টাইপের অনুপাতে, হ্যাঁ সাধারণত। সুতরাং আমাকে এখন 19 দিয়ে কেটে এই 931 কে কেটে যাই করি না কেন একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে, তাহলে সেটা কত আসবে দেখি। তাহলে 19 দিয়ে এটার মধ্যে 5 বার যায় না, যায় 4 বার। তখন বুঝে গেছি 4 দিয়ে শুরু, তাহলে 4 দিয়ে শুরু পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 49, ও না করলেও চলবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 49, এক্স ইকুয়াল টু রুট 49 মানে হচ্ছে 7। তাহলে এই যে এক্স এর ভ্যালু 7, এখানে বসান। 3 7 21, 7 2 14, 5 7 35, 21 14 35। বুঝছেন ব্যাপারটা? এই ব্যাপারটা কি বুঝছেন যে আমি বিষয়টা কি বুঝালাম, যে এখানে কাটাকাটি না করেও বোঝা যাচ্ছে যে এখানে কি হবে। হ্যাঁ, নেক্সট দেখেন এখানে বলছে এই যে এই টাইপের প্রশ্ন আমরা জ্যামিতিতে করব, কিন্তু অনুপাতের মধ্যে আছে তাই এখানেও করানো হচ্ছে। হ্যাঁ, টেনশন করেন না, জ্যামিতিতে এগুলো করানো হবে। একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে বর্গক্ষেত্রের এক বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে এখানে আমাকে একটু বর্গক্ষেত্র এবং বৃত্ত সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। বর্গক্ষেত্র খেয়াল করেন, বর্গক্ষেত্র মানে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, তাকে বলা হচ্ছে কি? বর্গক্ষেত্র। এগুলো নিয়ে জ্যামিতিতে আলোচনা হবে, টেনশন করেন না। তাহলে আমি ধরে নিচ্ছি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, প্রত্যেকটা বাহু এ। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাহলে এ গুণ এ মানে এ স্কোয়ার, সরি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই যে ভিতরে লিখলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। ওকে ফাইন। এবার বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত, আর এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে বলে ব্যাসার্ধ। আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, তাই কিনা? কোশ্চেনে বলছে একটি বর্গক্ষেত্রের একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। একটি বৃত্ত মানে এই যে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। ওকে ফাইন। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে সেই বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। এই যে এ স্কোয়ার। কোশ্চেনে বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই বৃত্তের ক্ষেত্রফল এই দুটো সমান, তাই প্রশ্ন মতে আমরা লিখবো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার আর এই বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, এই দুটো সমান, এটা হচ্ছে প্রশ্ন মতে। এখন কোশ্চেনে কি নির্ণয় করতে বলছে? কোশ্চেনে নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের এক বাহু। বর্গক্ষেত্রের এক বাহু মানে যে এই যে এ, এবং বৃত্তের ব্যাসার্ধ মানে এই যে আর, এই দুটার অনুপাত চাইছে। তার মানে a/r এটা নির্ণয় করতে বলছে, বুঝতে হবে। a/r মানে তো a বাই r, তাই না? a/r মানে কি? a বাই r। তার মানে a বাই r তৈরি করতে হবে, এই লাইনটা ক্যালকুলেশন করে a ডিভাইডেড বাই r তৈরি করতে হবে। যেহেতু আমরা a ডিভাইডেড বাই r তৈরি করব, তাহলে a আর r এক পাশে নিয়ে আসি, a এবং r এক পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আছে a স্কোয়ার থাকলো, এই r স্কোয়ার, এই যে r স্কোয়ার এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। যেহেতু এই দুজনের অনুপাত করবো তাই দুজনকে এক পাশে নিয়ে আসছি, তাহলে এই পাশে থাকলো পাই। এখন আমাকে বের করতে হবে a ডিভাইডেড বাই r, কিন্তু এখানে আছে a স্কোয়ার ডিভাইডেড বাই r স্কোয়ার।
এর উপরও স্কোয়ার আছে, আর এর উপরও স্কোয়ার আছে, তাহলে এই দুইটাকে একবারে লেখা যায় এরকম, এ ডিভাইডেড বাই আর এর হোল স্কোয়ার। কারণ দুইজনের উপর যেহেতু একই পাওয়ার আছে, তখন এই দুইজনকে একটা ব্র্যাকেটের উপর দিয়ে, ব্র্যাকেট দিয়ে এই পাওয়ারটা হোল স্কোয়ার আকারে দেখানো যায়, মানে হোল টু দি পাওয়ার আকারে দেখানো যায়। দুইজনের উপর সেম পাওয়ার আছে, সুতরাং ওই পাওয়ারটা দুইজনের উপরই একবারে দেওয়া যায়, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাই। যেহেতু আমার এ ডিভাইডেড বাই আর তৈরি করতে হবে, তাহলে এই স্কোয়ারটা এই পাশে সরাই দিতে হবে, এই স্কোয়ারটা এই পাশে যে রুট হবে, অর্থাৎ এ ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু স্কোয়ারটা যে রুট পাই। অঙ্কে চাইছে এ বাই আর, তাই না, এ বাই আর মানে কিন্তু এইচ টু আর, তো এইচ টু আর কি আসছে, রুট পাই। এখন বলুন ভাই এর নিচে তো কিছু নাই, আরে ভাই নিচে কিছু নাই মানে ওয়ান আছে, নিচে কিছু না মানে ওয়ান আছে, তাই এটা হচ্ছে রুট পাই ইস টু ওয়ান, তার উত্তর হচ্ছে রুট পাই ইস টু ওয়ান আছে অপশনে, এই যে রুট পাই ইস টু ওয়ান, এ নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল, আপনি তো এগুলো কাউকে বুঝাবেন না, তাই না, আমি আপনাকে যেমন বুঝাইছি যে বর্গ কি, বৃত্ত কি, এর ক্ষেত্রফল কি, এর ক্ষেত্রফল কি, তারপরে কিভাবে আসছে, আপনি তো সরাসরি শুরুই করবেন এই লাইন থেকে, আপনি শুরুই করবেন এই লাইন থেকে, পরীক্ষার হলে শুরুই করবেন এই লাইন থেকে, বুঝছেন, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিলির জন্য। 56কে 8:7 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যাটি কত? আগে বুঝতে হবে এই অঙ্ক আসলে কি বোঝাচ্ছে। 56কে 8:7 অনুপাতে হ্রাস করা মানে কমানো, 8:7 অনুপাতে হ্রাস করা বলতে আসলে কি বোঝায়? এদিকে তাকান, 56কে কি করতে হবে, 8:7 অনুপাতে হ্রাস, তাহলে কোন একটা সংখ্যাকে কোন একটা অনুপাতে হ্রাস করা বলতে কি বোঝায়? মানে 8:7 অনুপাতে হ্রাস করা মানে কি জানেন? 8:7 অনুপাতে হ্রাস করা মানে কোন একটা জিনিস 8 থেকে হ্রাস পেয়ে 7 হওয়া। 8:7 অনুপাতে হ্রাস করা মানে কোন একটা জিনিস 8 থেকে কমে যায় 7 হওয়া, বুঝছেন? তাহলে 8:7 অনুপাতে হ্রাস করা মানে কোন একটা জিনিস 8 থেকে কমে কত হয়ে যাবে, 7 হবে। তাহলে আমরা ওই কি নিয়মে করে ফেলবো, 8 থেকে কমে হ্রাস পেয়ে আবার কমা, হ্যাঁ কমে হবে ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 1 থেকে কমে কত হবে, 7/8। অঙ্কে বলছে 56 থেকে কমে, মানে 56কে এই অনুপাতে হ্রাস করতে হবে, মানে এটা যে রেটে হ্রাস হবে 56টা সেই রেটে হ্রাস হয়ে কত হবে। তাহলে 8 থেকে কমে কত হচ্ছে 7, তাহলে 1 থেকে কমে হচ্ছে, অতএব 56 থেকে কমে কত হয় সেটা বের করতে হবে। 56 থেকে কমে হবে 7/8 গুণ হচ্ছে 56, এই 8 দিয়ে 56 যাবে 7 বার, আর 7 7 গুণ করলে 7 7 49, অর্থাৎ 56 থেকে হ্রাস পেয়ে কত হবে, 49 হবে। তার মানে 56 সংখ্যাটাকে 8:7 অনুপাতে হ্রাস করলে হবে 49। কোন কিছুকে 8:7 অনুপাতে হ্রাস করা মানে কোন একটা জিনিস 8 থেকে কমে 7 হবে, তাহলে 8 থেকে কমে 7 হলে 56 থেকে কমে কত হবে, ওই কি নিয়মে করে ফেলতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন আরেকটা দিছি, দেখেন 24কে 6:7 অনুপাতে বৃদ্ধি করলে কত হবে। এবার কিন্তু হ্রাস না, এবার কিন্তু বৃদ্ধি, খেয়াল করেন প্লিজ, এবার কি বৃদ্ধি। কাকে? 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যাটি কত হবে। এর মানে কি, এখন একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাই 7:6 অনুপাতে এটা আবার বৃদ্ধি কেমন হইলো? 7 থেকে তো কমে যায় 6 হয়েছে, 7 থেকে কমে 6 হয়েছে, যেমন 8 থেকে কমে 7 হয়েছিল, 8 থেকে হ্রাস পেয়ে 7 হয়েছিল, তাই 7 থেকে হ্রাস পেয়ে 6 হয়েছে, এখানে বৃদ্ধি কেমন হইলো? ভাই এটাকে উল্টা ভাবে চিন্তা করা যায় না? কোশ্চেন যেহেতু বলছে বৃদ্ধি হয়েছে, তখন আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে চিন্তা করলে বৃদ্ধি বোঝায়। আপনি 7 থেকে হ্রাস পেয়ে 6 হয়েছে এটা চিন্তা না করে যদি উল্টা ভাবে 6 থেকে বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, বলা যায় না? বলা যায় না? যায় না? যায় না? অবশ্যই যায়। কারণ আমি যদি বলি 7 থেকে বেড়ে 6 হয়েছে, তো কেউ মানবেই না, আর বলবে পাগল। তাহলে কোশ্চেনে যেভাবে বলছে আপনাকে এখানে সেইভাবে সাজাতে হবে। কোশ্চেনে বলছে 7:6 অনুপাতে বৃদ্ধি, তা 7 থেকে বৃদ্ধি পেয়ে তার 6 হতে পারে না, বলতে হবে এইভাবে 6 থেকে বৃদ্ধি পেয়ে 7 হয়েছে, বুঝছেন? এবার তাহলে 6 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 7, তাহলে 24 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে সেটা বের করতে হবে। তাহলে 6 থেকে বৃদ্ধি পেয়ে হয় 7, অতএব 1 থেকে বৃদ্ধি পেয়ে হবে 7/6, অতএব 24 থেকে বৃদ্ধি পেয়ে, মানে কোশ্চেনে কি বলছে সেই অনুপাতে সাজাতে হবে। তাহলে 7/6 ইন্টু 24, এটা দিয়ে যাবে 4 বার, 4 বার, আর 7 গুণ করলে 4 সাথে 28। ক্লিয়ার ব্যাপারটা? বোঝা গেছে? অনেকে মনে করে যে ভাই 7:6 অনুপাতে বৃদ্ধি কেমনে হয়, 7 থেকে তো কমে 6 হয়েছে। আরে ভাই যেহেতু বৃদ্ধি বলছে, তাহলে আপনাকে এমন ভাবে বলতে হবে যেন বৃদ্ধি বোঝায়। তো 7 থেকে তো 6, এটা তো বাড়া বোঝায় না, কমা বোঝায়, কিন্তু 6 থেকে 7 কথা বললে তো বৃদ্ধি বোঝায়, তাই না? নেক্সট দেখেন, a/b = 4/5, b/c = 15/16 হলে
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান কত? সবাই একটু তাকান, আগে কি বের করতে বলছে? বের করতে বলছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এই তো। আচ্ছা, এটা যদি বের করতে হয়, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। এটা যদি আপনাকে বের করতে হয়, প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে 3টা রাশি আছে, এখানে রাশি আছে কয়টা? এ বি সি, এ বি সি। তো এখন এখানে এ বাই বি মানে কিন্তু এইচ টু বি, এ বাই বি মানে কি এইচ টু বি, কত? 4:5। বি বাই সি মানে হচ্ছে বি ইস টু সি, কত? 15/16। 15/16 মানে 15:16, তাই কিনা? প্রথম কাজ হচ্ছে এই অনুপাত আর এই অনুপাত থেকে আপনাকে আগে এ বি সি এর ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে, এইচ টু বি ইস টু সি। আগে এটা প্রস্তুত করতে হবে, এটা প্রস্তুত করে তারপর এখানে বসাতে হবে। এখন এটা যদি প্রস্তুত না করতে চান, আপনাকে এদিকে তাকান, বোঝেন আগে, আপনাকে যে মানটা বের করতে বলছে এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে এ, এর মধ্যে আছে সি। তার মানে আমার যদি এ আর সির মান হয় তাহলেই হতো। এখন অনেকে বলবে যে ভাই এর মান এখানে হচ্ছে 4, তার সির মান এখানে হচ্ছে 16, তাহলে এই 4 আর 16 নিয়ে কাজ করলে হবে না? না, কারণ এর মান যখন 16 তখন বির মান তো ভাই 5, আর এখানে সির মান যখন 16, সরি, এর মান যখন 4 তখন বির মান 5, আর সির মান যখন 16 তখন তো বির মান 15। এই দুই জায়গা কি বির মান সমান আছে? না। সুতরাং এইখান থেকে এর মান আর এখান থেকে সির মান, এই দুটা নিয়ে ব্যবহার করা যাবে না, বুঝতে হবে কিন্তু। তার মানে বির মান দুই জায়গা সমান করে আগে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে, তারপরে সেন এ বি সি এগুলো ব্যবহার করা যাবে, বুঝছেন? তাহলে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করার নিয়ম কি? প্রথমে এই দুইটা গুণ, এই যে 4 আর 15 গুণ করলে 4 15 60, তারপরে আড়াআড়ি গুণ, 5 আর 15 কত? 5 15 75, তারপর আবার এইবার আবার গুণ, 5 16 কত? 80। এবার এই তিনজনকেই কাটাকাটি করা যায়। আচ্ছা, আমাদের লাগবে কি? আমাদের কোশ্চেনে লাগবে হচ্ছে, দেখেন এ আর সি। তাহলে এ কত? এ কত? এ হচ্ছে 60 আর সি কত? সি হচ্ছে 80। এবার কাটাকাটি করা যায়, এই শূন্য আর এই শূন্য কাটা। এবার 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে 6 কে কাটলে যায় 3 বার, 2 দিয়ে 4 কে কাটলে যায় 8 কে কাটলে যায় 4 বার, এই যে 2 দিয়ে 6 কে 3 বার, 2 দিয়ে এটা 8 কে যায় 4 বার, তাহলে 3:4। তার মানে এ ইস টু সি হচ্ছে 3:4। বোঝা গেছে বিষয়টা? তাহলে এ ইস টু সি কত? 3:4। এই এ ইস টু সি 3:4, মানে এর মান 3, সির মান 4। এই মানগুলো এখন এখানে বসাতে হবে। এবার বসান, আমি আবার দেখাই দিব, সমস্যা নেই, টেনশন করেন না। তাহলে এই সির মানে যে সির মান 4, তাহলে সির মান এখানে 4 বসালে যে 4 স্কোয়ার, এর মান 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। 4 স্কোয়ার 16 মাইনাস 3, 4 স্কোয়ার 16 প্লাস 3, 16 থেকে 3 বিয়োগ হলে 13, আর 16 থেকে 16 সব 3 যোগ করলে 19, 13/19, 13/19। 4 15 60, 5 15 75, 5 16 80, 3 2 4 2 8। এখানে আমার ভুলটা কোথায় হলো? 4 স্কোয়ার 16, এর মান হচ্ছে 3, সির মান 4, সির মান 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এই যেখানে বলেছি, সরি, 4 স্কোয়ার হচ্ছে 16, 3 স্কোয়ার হচ্ছে 9, এখানে স্কোয়ার না করে মান বসা দিচ্ছি, সরি এক্সট্রিমলি। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার হচ্ছে 9, 16 থেকে 9 গেলে থাকে 7, আর 16 9 যোগ করলে 25, তাহলে 60 ডিভাইডেড বাই 25। এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, হ্যাঁ, এখানে আবার ওই যে 3 এর স্কোয়ার না করে যোগ বিয়োগ করে দিছিলাম। এখন আপনারা এটা কি বুঝছেন? এটা কি বুঝছেন? হ্যাঁ, দেখেন আমি আরেকবার বলছি, আমি একটু ফ্রেশ করে দিচ্ছি এটা। হ্যাঁ, আমাদের এই ব্যাপারটা বের করতে গেলে আমার এর সির মান লাগবে, এর মান লাগবে। এখন অনেকেই বলবে যে ভাই এ ইস টু বি, খেয়াল করেন এই ব্যাপারটা অনেকে ভুল করবে কিন্তু, 4:5, আর বি ইস টু সি, বি ইস টু সি হচ্ছে 15:16। অনেকেই বলে যে ভাই বি এর মান হচ্ছে 4 আর সির মান হচ্ছে 16, তাহলে এর মান 4 আর সির মান 16, এই দুইটা নিয়ে কাজ করলে হবে না? হবে না, কারণ এর মান যখন 4, এই সেক্ষেত্রে তো বির মান 15, আর এখানে সির মান যখন 16, সেক্ষেত্রে বির মান তো 15, সরি, বির মান এখানে 5, বির মান এখানে 15, তো বির মান তো দুইটা এখানে দুই জায়গায় আলাদা। বির মান যদি এখানে আর এখানে সমান হতো তাহলে আমি সরাসরি এই মানটা আর এই মানটা ব্যবহার করতে পারতাম,
কিন্তু বি এর মান এখানে একরকম, বি এর মান এখানে একরকম, সুতরাং এই জায়গা থেকে একটা মান নেওয়া আর এখান থেকে একটা মান নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, এই এ বি আর সি এর ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে আগে, বুঝছেন? এ বি সি এর কি ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। তাহলে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করার নিয়ম কি, দয়ের নিয়ম। এই যে প্রথমে এই দুইটা গুণ 4 15 60, তারপর আড়াআড়ি গুণ 5 15 75, তারপর এই দুইটা গুণ 5 16 80। যেহেতু আমার এখানে এ আর সি লাগবে, দেখেন এ আর সি লাগবে, সুতরাং এ নিব আর সি নিব। তাহলে অতএব এ ইস টু সি কত, এই যে এ মানে 60, সি মানে কত 80। এখন অনুপাতের রাশিগুলোকে তো সবসময় লঘিষ্ঠ আকারে মানে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হয়, তাই এখানে কাটাকাটি গেলে কাটাকাটি করে ফেলতে হবে। জি, তাহলে এই 0 আর 0 কাটা। এখন দেখতেছি 6 আর 8 কে কাটা যায় 2 দিয়ে, 6 কে কাটা যায় 2 দিয়ে 3 বার, 8 কে কাটা যায় 2 দিয়ে 4 বার, তার মানে 3:4, 3:4, তার মানে এ ইস টু সি হচ্ছে 3:4। তাহলে এর মান 3, সির মান 4। এবার ওই মানগুলো এখানে বসালেই হবে, ঠিক আছে? নেক্সট দেখেন এ ইস টু বি ইকুয়াল টু 3:4, বি ইস টু সি ইকুয়াল টু 4:7 হলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি কত? তো আপনি দেখেন এই মানটা বের করতে গেলে এ লাগবে, বি লাগবে, সি লাগবে। তো এখানে এ ইস টু বি আছে, এখানে বি ইস টু সি আছে, এই দুইজনকে কম্বাইন্ড করে আগে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। তাহলে এ ইস টু বি কত, 3:4, বি ইস টু সি কত 4:7। এবার এই দুইজন থেকে আমরা ধারাবাহিক অনুপাত পাবো এ ইস টু বি ইস টু সি। তাহলে প্রথমে এই দুইটা গুণ, 3 4 কত 12, তারপরে এই দুইটা গুণ 4 4 16। আচ্ছা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বির মান যা, এখানে কিন্তু বির মান তাই, তার মানে বির মান সমান আছে। বির মান যখন সমান থাকবে তখন কিন্তু আমাদের এই দয়ের নিয়ম না করে সরাসরি এই মানগুলো নেওয়া যাবে। অর্থাৎ এর মান 3, বির মান কত 4, আর সির মান কত, সির মান হচ্ছে 7 নেওয়া যাবে। যদি দয়ের নিয়ম অ্যাপ্লাই করেনও তারপর দেখবেন সব মানে কাটাকাটি যে আবার ওই তাই আসবে। কিন্তু আমাদের এই কমন যে রাশিটা মানে বি, বি এখানেও যা, বি এখানেও তাই, সুতরাং সেক্ষেত্রে সরাসরি আমরা ধারাবাহিক অনুপাত লিখতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এ ইস টু বি ইস টু সি পেয়ে গেছি। এবার আমরা বের করবো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। তাহলে এ কত, এ হচ্ছে 3, বি কত 4, সি কত 7, ডিভাইডেড বাই সি মানে 7। 4 3 7 7 14, 14 ডিভাইডেড বাই 7 কয়বার যায়, 2 বার। 7 দিয়ে 14 যাবে 2 বার, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 2। এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, ঠিক আছে? আর আপনি যদি মনে করেন যে না ভাই আমি দয়ের নিয়ম অ্যাপ্লাই করবো, করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এ ইস টু বি 3:4, বি ইস টু সি 4:7। অর্থাৎ এ ইস টু বি ইস টু সি ইজ ইকুয়াল টু, দয়ের নিয়ম অ্যাপ্লাই করলে 3 4 12, 4 4 16, 4 7 28। এবার দেখেন অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। এই 3 জনকে 4 দিয়ে কাটা যায়, 12 কে 4 দিয়ে কাটলে 3, 16 কে 4 দিয়ে কাটলে 4, 28 কে 4 দিয়ে কাটলে 7, 3:4:7। কারণ এই কমন রাশি এখানে সমানই ছিল, সুতরাং গুণ করার কোনো দরকার ছিল না, এমনিতে আসতো, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এটা আমরা পরে করব, পরে করাবো। আচ্ছা এটা দেখেন, যদি 2x প্লাস 3y ইস টু 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 18:29 হয়, তবে x ইস টু y কত? দেখেন এখানে কি বলছে, x ইস টু y। x ইস টু y মানে তো x ডিভাইডেড বাই y, তাই না? তার মানে আমাকে x ডিভাইডেড বাই y প্রস্তুত করতে হবে। তার জন্য আমাদের এই সমীকরণটা দেওয়া আছে, এইটা ইস টু এইটা, ইস টু অনুপাত মানে তো ভাগ, তার মানে এইটা ভাগ এইটা। একবারে লিখতেছি 2x প্লাস 3y, এই অনুপাত মানে ভাগ 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু কি 18:29 মানে 18 ডিভাইডেড বাই 29। এইবার আমার যেহেতু x ইস টু y তৈরি করতে হবে, তাহলে এখান থেকে একটা সমীকরণ প্রস্তুত করতে হবে। তারপরে সেই সমীকরণ থেকে এক পাশে x রাখবো, এক পাশে y রাখবো, তাহলে আড়াআড়ি গুণ করে দেন। এখন আড়াআড়ি গুণ করলে এই 29 দিয়ে 2 কে গুণ করলে কত হবে, 29 2 58। 29 দিয়ে যদি গুণ না করতে পারেন তাহলে 30 দিয়ে গুণ করেন, 30 দুগুণে 60, কিন্তু গুণ করার কথা 29 দিয়ে, তাহলে 30 দিয়ে 2 বার গুণ করছেন মানে 2 বেশি গুণ করছেন না, যোগ করছেন না, 30 দুগুণে 60 করছেন, কিন্তু করার কথা ছিল 29 দিয়ে, তার মানে 2 বার করে 29 থেকে এক করে বেশি লিখছেন, তার মানে এখানে 2 বেশি লিখে ফেলছেন, সেই 2 বিয়োগ করে 58। তাহলে 29 দুগুণে 58 একবার না পারলে 30 দিয়ে গুণ করা সহজ, তাহলে 30 দুগুণে 60, তাহলে যেহেতু 29 দিয়ে গুণ করার কথা ছিল, তাহলে 2 বার গুণ করছি মানে এখান থেকে 2 বিয়োগ করে দেবো, তাহলে 60 থেকে 2 বিয়োগ করলে 58,
তাহলে 29 দুগুণে কত 58x প্লাস 3 29 কত 3 29 87, আমি 3 29 87 লিখবো না, আমি লিখবো 3 30 90, এখান থেকে এখন 3 বিয়োগ করে দিব, 3 বিয়োগ করলে 87, বুঝছেন? তাহলে 3 29 87y ইজ ইকুয়াল টু 18, 3 18 কত 54, 3 18 54, 54x প্লাস 5 18 কত 90, 5 18 90, আপনি মনে করেন যে 5 20 100, আর প্রতিবার 2 2 করে মানে 5 2 10 বাদ দেন মানে 90, ঠিক আছে? তাহলে 5 18 90y। নামটা না পারলে সমস্যা ভাই, নামটা পারতে হবে, নাহলে তাড়াতাড়ি হবে না। এখন x গুলো এক পাশে রাখবো, y গুলো এক পাশে নিয়ে যাবো, যেহেতু আমরা x বাই y মানে অনুপাত তৈরি করবো, সুতরাং x গুলো এক পাশে রাখবো, y গুলো এক পাশে নিয়ে যাবো, ঠিক আছে? এই যে 58x, এই 54x এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, 58x থেকে এই 54x বিয়োগ হলে থাকবে 4x ইজ ইকুয়াল টু, এই পাশে 90y, এই 87y এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, এই 90y থেকে এই 87y বিয়োগ হলে 3y, ঠিক আছে? এইবার আমরা যেহেতু x ডিভাইডেড বাই y বের করবো, তাহলে এই পাশে x আছে রাখলাম, y এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে 3 আছে থাকলো, 4 এই পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে, তার মানে x is to y equal to কত 3:4, 3:4, ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইস টু 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12:19 হলে x is to y কত? ওকে ফাইন, তাহলে আমরা কি করবো, x is to y চাইছে মানে x ডিভাইডেড বাই y। ওকে, তাহলে এইটা অনুপাত এইটা মানে এইটা ভাগ এইটা, তার মানে 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার অনুপাত মানে ভাগ 2x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 19। এবার আর গুণ দেখেন, 19 দিয়ে 4 বার গুণ করলে 4 19 76x স্কোয়ার, 4 19 76 কেমন হয়েছে, 4 20 80, আর 80 থেকে এই 4 বিয়োগ করলে 76, বুঝছেন? এইভাবে 19 কে গুণ করাচ্ছে 20 দিয়ে গুণ করা সহজ, এই জন্য 19 না গুণ করে 20 গুণ করতেছি। 3 19 57 মাইনাস 57 y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24 x স্কোয়ার প্লাস 5 12 60 y স্কোয়ার। এবার x গুলো এক পাশে নিয়ে আসবো, y গুলো এক পাশে নিয়ে যাবো। দেখেন এই 76x স্কোয়ার থেকে এই 24x স্কোয়ার এই পাশে এসে বিয়োগ হবে, সরাসরি না করতে হলে 76x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার, এই পাশে আছে 60y স্কোয়ার, এই 57y স্কোয়ার এই পাশে যোগ হবে কারণ এখানে বিয়োগ আছে 57y স্কোয়ার, ঠিক আছে? 76 থেকে 24 বিয়োগ হলে কত? প্রথমে 76 থেকে 20 বিয়োগ করেন, 76 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 56, 56 থেকে 4 বিয়োগ করলে 52, তার মানে এটা 52x স্কোয়ার ইজ ইকুয়াল টু 60 এর সাথে প্রথমে 50 যোগ করেন, 60 এর সাথে 50 যোগ করলে 110, তার সাথে 7 যোগ করলে 117y স্কোয়ার। যেহেতু আমাকে x ডিভাইডেড বাই y বের করবে, তাহলে x আর y এক পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আছে x স্কোয়ার থাকলো, এই y স্কোয়ার এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে ইজ ইকুয়াল টু এই পাশে 117 আছে থাকলো, 52 এই পাশে গুণ আছে, এই পাশে যায় ভাগ হবে। এখন শিওর থাকবেন, এই দেখেন এদিকে তাকান, এখানে যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা তো এই পাশে যায় রুট হবে, কিন্তু 117 রুট হয় না, 52 রুট হয় না, তখন বুঝতে হবে যে এদের মধ্যে নিশ্চিত কাটাকাটি যায়, হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না। দেখেন 13 দিয়ে কাটা যায়, 4 13 52, এটা হচ্ছে 9 13 117, এই যে 13 নামটা না পারলে সমস্যা, এই জন্য নামটা পারতে হবে ভাই, বুঝতেছেন নামটার গুরুত্ব? তাহলে 4 13 52, 13 দিয়ে কাটতেছি, 9 13 117, তার মানে x ডিভাইড বাই y, x স্কোয়ার বাই y স্কোয়ার, মানে আমি এটাকে লিখতে পারি x বাই y এর হোল স্কোয়ার লেখা যায়, ওই পাশে 9 বাই 4, 9 বাই 4 এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, অর্থাৎ x বাই y ইকুয়াল টু রুট 9 বাই 4, তো 9 এর রুট হয় 3 আর 4 এর রুট হয় 2, তার মানে 3 বাই 2 মানে 3:2, 3:2 কত? সি নাম্বার অপশন ইজ রাইট, বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা বোঝা গেছে? এই যে নামটার গুরুত্ব, কিন্তু নামটা যদি না পারেন তখন কিন্তু এই জায়গায় এসে আটকে যাবে, অনেকে এখান থেকে বের হতে পারবে না। নেক্সট, h to b is equal to b is to 7 is equal to c is to 8 হয়, তবে a plus b plus c divided by a is equal to what? 9:4 না, 9:4 কে আবার বর্গমূল করতে হবে না ভাইয়া, 9:4 কে তো আবার বর্গমূল করতে হবে। নাইন ইস টু 4 কে তো বর্গমূল করতে হবে।
এবার দেখেন a:b খেয়াল করেন a:5 = b:7 = c:8 হলে a + b + c ডিভাইড বাই a কত? তাহলে বের করতে বলছে কি a + b + c ডিভাইডেড বাই a। তাহলে এটা বের করতে গেলে a লাগবে, b লাগবে, c লাগবে। তার মানে আপনার প্রথম কাজ হলো a:b:c এই ধারাবাহিক অনুপাতটা প্রস্তুত করতে হবে। কোশ্চেনে এটা দেওয়া নাই। a:b:c ধারাবাহিক অনুপাতটা প্রস্তুত করতে হবে। তাহলে এখন মনে আছে a:b:c কোথা থেকে পাওয়া যায়? a:b:c পেতে হলে a:b লাগবে, b:c লাগবে। এই দুইটা জিনিস থাকলেই তো আমরা এটা বের করতে পারবো। প্রথম ক্লাসে বোঝাইছিলাম। তাহলে আমার তো সরাসরি a:b b:c দেওয়া নাই। তার মানে আমার প্রথম কাজ হলো a:b বের করতে হবে, তারপর b:c বের করতে হবে, তারপরে দুইজনকে ধারাবাহিক করে এটা করতে হবে। তাহলে a:b কোত্থেকে বেরোবে? a:b বের করতে গেলে সেই অংশ নিতে হবে যার মধ্যে a আছে এবং b আছে। তাহলে এখানে a আছে, এখানে b আছে, অর্থাৎ আমি যদি এই অংশটুক নিয়ে কাজ করি, এখান থেকে a b এর মধ্যে রিলেশন চলে আসবে। আমি যদি এইটুকের সাথে এইটুক, মানে দেখেন এখানে b আছে, এখানে c আছে, অর্থাৎ এইটুক নিয়ে কাজ করি, তখন b এর সাথে c এর রিলেশন চলে আসবে, মানে b:c আসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এইটুকের সাথে, মানে a:5, এই যে a:5 মানে কি a/5 না? b:7 মানে কি b/7 না? আর গুণ করে দেন, তাহলে 7a = 5b। এবার আমার এখান থেকে a:b তৈরি করবো। a:b মানে তো a/b। তাহলে এখানে a আছে, a থাকলো, b এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, = 5 এখানে আছে থাকলো, 7 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হলো, অর্থাৎ a:b = 5:7। এটা সরাসরি দেওয়া ছিল না, এটা বের করলাম। ঠিক আছে, এবার এই দুইটাকে নিয়ে কাজ করবো, অর্থাৎ b:c মানে b/7, সরি b:7 মানে b/7, c:8 মানে c/8। আর গুণ করে দেই, 8b = 7c। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস আমি শিখাইছিলাম যে এই দুই লাইন কিন্তু স্কিপ করা যায়। কিভাবে মনে আছে? আপনাদেরকে আমি দেখাইছিলাম না? আচ্ছা, একটু থাক। আচ্ছা, এই লাইন কিন্তু স্কিপ করা যায় কিভাবে? এই যে a/5 মনে আছে, a/3 = b/7 = c/8 হলে কি বলছিলাম? তখন a:b:c এই অনুপাত বের করা শিখাইছিলাম না? কিভাবে শিখাইছিলাম বলেন তো? বলছিলাম এরকম যদি থাকে তখন a এর মান হবে a এর নিচে যেটা থাকবে সেটা, b এর মান হবে b এর নিচে যেটা থাকবে সেটা, c এর মান হবে c এর নিচে যেটা থাকবে সেটা। মনে আছে? তো এখানে কিন্তু সরাসরি সেটা দেওয়া আছে, খেয়াল করেন। a:5 মানে কি a/5 না? b:7 মানে কি b/7 না? c:8 মানে কি c/8 না? এখান থেকে তো সরাসরি আমরা a:b:c বের করে ফেলতে পারি, তাই পারি কিনা? a এর মান কত? a এর নিচে যা আছে সেটা। b এর মান কত? b এর নিচে যা আছে সেটা। c এর মান কত? c এর নিচে যা আছে সেটা। তো এইটা আমাদেরকে আলাদা করে ওই যেটা করতে গেছিলাম প্রথমে, ওটা না করে সরাসরি এটা করা যায়। এটা কি বুঝছেন আপনারা ব্যাপারটা? যার নিচে যেটা আছে, মনে করে দেখেন দ্বিতীয় ক্লাসে মনে হয় এটা বোঝাইছিলাম না, প্রথম ক্লাসে। মানে এই দুইটা থেকে a:b আর এই দুইটা থেকে b:c বের করে a:b:c এর ধারাবাহিক করলে এটাই আসবে, অন্য কিছু আসবে না। কিন্তু সেটা আমরা, মানে আমাদের আরেকটা কনসেপ্ট আমরা জানি যে কোথাও যদি a/সামথিং, b/সামথিং, c/সামথিং, d/সামথিং এরকম থাকে, সেক্ষেত্রে ধারাবাহিক অনুপাতটা সরাসরি কি হয়? যার নিচে যেটা থাকবে তার মান সেটা হয়। ওকে, এইবার আপনি a + b + c ডিভাইডেড বাই a বের করে ফেলেন। এর মান কত? এর মান 5, তাহলে এখানে বসান 5। b মান কত? b মান হচ্ছে 7, বসান 7। c মান কত? 8। নিচে কত? a, নিচে a মানে 5, তাহলে উপরে কত? 5 আর 7 12, 12 আর 20, আর নিচে কত? 4, সরি 20, আর নিচে কত? 5, 5 দিয়ে 20 কে ভাগ করলে 4 হয়, তাহলে উত্তর হচ্ছে 4। এ নাম্বার অপশন ইজ রাইট। প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এই ব্যাপারটা কি বুঝছেন? এই লাইন থেকে যে এই লাইনটা আসলাম, যারা প্রথম দুইটা ক্লাস করছিলেন তারা কি বুঝছেন নাকি তারা বুঝতে পারেন নাই? যারা ক্লাস করেননি ওইগুলো তারা ক্লাস করবেন, না করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাহলে 72 এর উত্তর হচ্ছে কত? এ নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? যদি a + b = b + c + c + a =
6:7:8 হয় এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 14 হয় তবে সি এর মান কত? কোশ্চেনটা একটু গতানুগতিক কোশ্চেন থেকে একটু ডিফারেন্ট, তাই একটু মনোযোগ দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, মনোযোগ দিবেন। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বলছেন সবাই? তাহলে কি দিয়ে আছে? a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ ইজ ইকুয়াল টু 6:7:8 এবং a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, বলছে সির মান কত। সবাই একটু দেখেন তো, আমি কি বলতে পারি a প্লাস বি এর মান হচ্ছে 6 অনুপাত, তাহলে কি আমি বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু 6x, এই যে অনুপাতের সাথে কিছু একটা ধরে নিতে হয় গুণ আকারে। বি প্লাস সির মান যেহেতু 7 অনুপাত, তাহলে বি প্লাস সি এর ভ্যালু কত হবে? 7x। সি প্লাস এর মান যেহেতু 8 অনুপাত, তাহলে সি প্লাস এ ইকুয়াল টু কি হবে? 8x ধরে নেওয়া যায়। এটাকে একটা সমীকরণ চিন্তা করেন, এটাকে একটা সমীকরণ চিন্তা করেন, এটাকে একটা সমীকরণ চিন্তা করেন। কারণ আমি একটু বলে নিই, আপনাকে এদিকে তাকান, আপনাকে বের করতে বলছে সি এর মান। আপনাকে যে সি এর মান বের করতে বলছে, এই সি এর মান যদি বের করতে হয় তাহলে আপনাকে যেভাবেই হোক, এই দেখেন a প্লাস বি প্লাস সি, খেয়াল করেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু দিয়ে আছে 14। a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 14, তাহলে এখান থেকে যদি সি এর মান বের করতে চান তাহলে a প্লাস বি এইটার মান জানতে হবে আপনাকে। a প্লাস বি এর মান জানতে হবে, সেই a প্লাস বি এর মান জানা থাকলে পরে সেই মানটা এখানে বসাই বিয়োগ করলে হবে। তাহলে এখন a প্লাস বির ভ্যালু এখানে কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। a প্লাস বির ভ্যালু 6 না, এটা হচ্ছে a প্লাস বির কি অনুপাতের মান 6। হ্যাঁ, এখন যদি মনে করেন যে ভাই a প্লাস বির মান তো 6 দেওয়া আছে, এই 6 এখানে বসে এখানে বিয়োগ করেন, তাহলে তো সির মান 8 চলে আসতেছে এবং 8 কিন্তু অপশনে আছে। 8 কিন্তু অপশনে আছে, খেয়াল করেন। কত নম্বর কোশ্চেন এটা? 73 8 কিন্তু অপশনে আছে, খেয়াল করেন প্লিজ। কিন্তু a প্লাস বির মান তো 6 না, a প্লাস বির অনুপাতটা 6, তাহলে a প্লাস বির ভ্যালু কত? এই 6 এর সাথে কিছু একটা গুণ আছে। তাহলে আপনি যে a প্লাস বির মান 6, এখানে 6 বসাবেন, তারপর c দিবেন ইকুয়াল টু 14, অর্থাৎ c ইকুয়াল টু 14 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 8, ব্যাস গেল, শেষ। কারণ a প্লাস বির ভ্যালু তো 6 না, a প্লাস বির অনুপাতটা 6, তাহলে a প্লাস বির মান কত? এই 6 এর সাথে কিছু একটা গুণ করে পাবো, ওই যে সেইটা x। এটা করলে কিন্তু শেষ, অপশনে কিন্তু 8 আছে, ধরা কিন্তু খাবে অনেকে। তাহলে ভাই তাহলে কি করব? আগের দুটা নোট দিব, সমস্যা নাই। অঙ্ক এই ক্লাসের সময় অঙ্ক তুলবেন না, ক্লাসের সময় অঙ্ক তোলার সময় নাই। ক্লাসের সময় অঙ্ক ক্লাস শুধু দেখবেন, অঙ্ক তুলবেন পরে নোট করার সময়। হ্যাঁ, কখন এক্স ধরবেন? যখন আপনি মূল সংখ্যাটা সবসময় তো এক্স ধরতেছি, কখন এক্স ধরতেছি না বলেন তো? শুধু একটা অঙ্কে যখন বলছিল অনুপাতের রাশির সাথে কিছু যোগ করলে, তো অনুপাতের রাশির সাথে যখন যোগ করতে বলছিল তখন শুধু এদের সাথেই যোগ করতে বলছিল। ওই একটা অঙ্কে শুধু সংখ্যা চাইনি, তো ওই অঙ্কে সংখ্যাই চাইনি। এখানে তোমার যদি a প্লাস বির মান বের করতে হয়, আমাকে বলেন a প্লাস বির মান তো 6 না, a প্লাস বির অনুপাতটা 6, তাহলে a প্লাস বির ভ্যালু কত? নিশ্চয়ই 6 এর সাথে কিছু একটা গুণ আছে। তো এখানে তো কত গুণ আছে জানি না, তাই x ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার তাকান। এবার এই তিনটা সমীকরণ আমরা যোগ করব, এদিকে তাকান, এই তিনটা সমীকরণ যোগ করব, এগুলো সব যোগ, এইগুলো সব যোগ হবে। এখানে একটা এ আছে, এখানে একটা আছে, একটা এ আর একটা এ যোগ করলে হবে 2টা এ, একটা বি আর একটা বি, 2টা বি যোগ করলে হবে 2b, একটা সি আর একটা সি, 2টা সি যোগ করলে হবে 2c ইজ ইকুয়াল টু, এগুলো সব যোগ করলে 6x প্লাস 7x প্লাস 8x। দেখেন এখান থেকে 2 কমন আছে, 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 7 13, 13 8 21, 21x। ঠিক আছে, এই a প্লাস বি প্লাস সির ভ্যালু দেওয়া আছে এই যে 14, দেখেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 14, তো এটা হচ্ছে 2 ইন্টু 14 ইজ ইকুয়াল টু 21x। এই জায়গা থেকে আমরা x এর মান বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা x এর মান বের করে ফেলতে পারবো। a প্লাস বি প্লাস সি, এদিকে তাকান, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। কোনোভাবে যদি আমি এখন a প্লাস বির মানটা বের করতে পারি তাহলেই তো সির মান চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে x এর মান বের করেন। দেখেন এখানে হচ্ছে 2 ইন্টু 14, এই 21 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তার মানে x এর মান হচ্ছে 2 ইন্টু 14 বাই 21। এইভাবেই রাখেন, সমস্যা নাই, এইভাবেই রেখে দেন। এই এখন x এর মানটা এখন আমি এখানে যদি বসাই দেন তাহলে a প্লাস বির মান পাবেন, এখানে বসা দিলে বি প্লাস সির মান পাবেন, এখানে বসা দিলে সি প্লাস এর মান পাবেন। কিন্তু আপনার কার মান দরকার? আপনার লাগবে সি এর মান। তো সি এর মান বের করতে গেলে এই যে a প্লাস বি প্লাস সি এর মধ্যে থেকে এই সি এর মান বের করতে গেলে আপনি যদি কোনোভাবে a প্লাস বির ভ্যালু বের করতে পারেন তাহলেই তো হবে। তাই আমরা এই x এর মানটা এখানে বসাই দিয়ে a প্লাস বির ভ্যালু বের করবো। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু এই যে 6x, তার মানে 6 ইন্টু x এর মান কত? এই যে x এর মান হচ্ছে 2 ইন্টু 14 বাই 21,
এবার কাটাকাটি করতে হবে। দেখেন 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, 3 দিয়ে এটা যাবে 7 বার, 7 দিয়ে 14 যাবে 2 বার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ a প্লাস বির ভ্যালু হচ্ছে 8। a প্লাস বির ভ্যালু কত? a প্লাস বির ভ্যালু 8। a প্লাস বির ভ্যালু 8, এই a প্লাস বির ভ্যালু এখানে 8 বসান, তার সাথে c ইজ ইকুয়াল টু 14, এই 8 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে c ইকুয়াল টু 14 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 6, তার মানে a প্লাস বি সরি c মান হচ্ছে 6। বোঝা গেছে কি ব্যাপারটা? খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে মানে এই প্রশ্ন আসলে অনেক মানুষ ভুল করে 8 মারবে, কারণ ওটা মনে করবে যে a প্লাস বির ভ্যালু দিয়ে আছে 6, a প্লাস বি প্লাস c 14 দিয়ে আছে, এটা 6 বসাবো, 14 থেকে বিয়োগ করবো, উত্তর শেষ। ভাই a প্লাস বির ভ্যালু 6 না, a প্লাস বির অনুপাতটা 6, তাহলে a প্লাস বির ভ্যালু কত? এই 6 এর সাথে কিছু একটা গুণ আছে, কত গুণ আছে জানি না, ধরলাম x। ওই x এর মানটা বের করার জন্যই এত কাহিনী। বোঝা গেছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, প্লিজ প্লিজ একটু রেসপন্স করেন। বুঝছেন? এখান থেকে তিনটা, এটা একটু গতানুগতিক অঙ্ক থেকে একটু বাইরের অঙ্ক, হ্যাঁ, সব অঙ্ক তো একদম হুবহু একদম মানে পানি পানি হবে না, একটু তো উল্টাপাল্টা কিছু থাকবে। হ্যাঁ, রেসপন্স করতে হবে, কোথাও কোনো সমস্যা থাকলে আমি বুঝাই দিব। এক্স এর মান এর পর আর একটু, এক্স এর মানের পর, আচ্ছা এক্স এর মানে যে দেখেন আমরা এক্স এর ভ্যালু বের করছি, এখানে আর একটু কাটাকাটি করা যেত কিন্তু করিনি, করা যেত, এই যে 7 দিয়ে কাটা যেত, 7 দিয়ে এটা যেত 2 বার, এটা যেত 3 বার, আমি করিনি, এভাবে রেখে দিছি, করলে হবে। এখন আমাকে বের করতে বলছে কিসের মান? সি এর মান। এখন সি জিনিসটা কোথায় আছে আগে বলেন তো? এই যে এ প্লাস বি প্লাস সি, এদিকে তাকান, এই যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 14। তাহলে আমি যদি সির মান বের করতে চাই, তাহলে এ প্লাস বি এইটুকের মান না জানলে তো সির মান বের করতে পারবো না। তাই আমার টার্গেট হচ্ছে এ প্লাস বি এইটুকের মান আগে বের করা, কারণ এইটুকের মান জানলেই তো আমি সেই মানটা বসায় ওই পাশে বিয়োগ করলে সির মান চলে আসবে। তাই আমার টার্গেট এ প্লাস বির ভ্যালু বের করা, এ প্লাস বির ভ্যালু বের করা। এখন এ প্লাস বির ভ্যালু বের করতে গেলে তো এখানে কোথায় এক্স এর মান বসাবো? এক্স এর মান তো এখানেও বসানো যায়, এখানেও যায়, এখানেও যায়, কিন্তু আমি বসাবো কোথায়? আমার টার্গেট যে এ প্লাস বির ভ্যালু বের করা, তাই এই যে এখানে বসাইছি, কারণ এখানে এ প্লাস বি আছে, বুঝছেন? তাই এ প্লাস বি ইকুয়াল টু 6x না, তাই এই দেখেন এই যে এ প্লাস বি ইকুয়াল টু 6, আর এই এক্স এর পরিবর্তে এই যে এটা বসাইছি, তারপরে কাটাকাটি। আচ্ছা আমি আরেকবার দেখাই, হ্যাঁ, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6x, তাহলে 6 ইন্টু এক্স মানে কত? এই পুরোটা 6 মানে 2 ইন্টু 14 ডিভাইডেড বাই 21। এখন 3 দিয়ে কাটা যায় 6 কে আর 21 কে, 3 দিয়ে কাটলে এটা যাবে 2 বার, 3 দিয়ে এটা যাবে 7 বার, এই 7 দিয়ে 14 কে যাবে 2 বার। এবার দেখেন 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তার মানে এ প্লাস বির ভ্যালু 8। এবার বুঝছেন এই এ প্লাস বির ভ্যালু 8, এই যে এ প্লাস বির পরিবর্তে এখানে 8 বসান, প্লাস সি ইকুয়াল টু 14, এই 8 এর পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে সি ইকুয়াল টু 14 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 6, তার মানে সি মান হচ্ছে 6। হয়েছে? এবার বুঝছেন? হ্যাঁ, রিপিট করলাম তো, রিপিট করলাম তো, আবার রিপিট করা লাগবে? হ্যাঁ, এখন কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, এখন বুঝছেন কিনা? হয়েছে এটা? ওকে, আচ্ছা এবার আমি একটা অঙ্ক রেখে আসছিলাম এদিক, একটু এক্সেপশনাল টাইপের কোশ্চেন, মানে গতানুগতিক প্রশ্ন না, বুঝছেন? গতানুগতিক প্রশ্ন তো সবাই পারবে, এগুলো একটু এক্সেপশনাল টাইপের, এগুলো একটু বারে বারে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4xy হলে বের করতে বলছে কি x is to y। তাকান, বলছে x is to y কত? x is to y মানে x ডিভাইডেড বাই y কত? এই অঙ্ক সলভ করে আপনাকে x ডিভাইডেড বাই y বের করতে হবে। দেখেন আমরা দেখেই বুঝতেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সামথিং, তাই না? এটাকে একটা কাজ করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই অংশটা এই পাশে নিয়ে আসেন, মাইনাস 4xy এই পাশে নিয়ে আসেন। এইটা যেহেতু এই পাশে নিয়ে আসছি, এই পাশে কিছুই নাই মানে 0 আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। এটাকে লিখলেন x এর হোল স্কোয়ার, এই 4y স্কোয়ার কে লেখা যায়, 4 কে লিখলাম 2 আর y কে লিখলাম y, তার উপরে দিলাম হোল স্কোয়ার, তাহলে এইটা আর এটা তো একই জিনিস। মাইনাস এইটাকে ভেঙে লিখবো 2 ইন্টু এক্স ইন্টু 2y ইজ ইকুয়াল টু 0। দেখেন এই x কে a ধরেন, 2y কে b ধরেন, তাহলে এটা একটা ফর্মুলায় পড়ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সরি বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা সূত্র পড়ছিলাম না, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলায় পড়ছে এটা, যেখানে a হলো x,
বি হচ্ছে 2y, তাহলে এই টোটালটাকে আমি লিখতে পারি a মাইনাস বি, বি মানে 2y তার উপরে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন যেহেতু আমি x ডিভাইডেড বাই y বের করতে হবে, তাহলে সিম্পলিফাই করতে হবে, এই স্কোয়ারটাকে পার করেন, এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, তত x মাইনাস 2y ইকুয়াল টু এই স্কোয়ারটা যে রুট 0, 0 রুট 0ই হয়, তার মানে x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0ই হবে, ঠিক আছে। 0 রুট কত 0, তাহলে যেহেতু আমার x ডিভাইডেড বাই y বের করতে হবে, এই পাশে x রেখে দেন, এক পাশে x রাখবেন, এক পাশে y নিয়ে যাবেন, তাহলেই হবে। এই মাইনাস 2y ওই পাশে গেলে হবে প্লাস 2y। এবার যেহেতু আমার x ডিভাইডেড বাই y বের করতে হবে, এই পাশে x আছে রাখলাম, y এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে 2 আছে থাকলো, নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে x ইস টু y ইকুয়াল টু কত 2:1। এই যে লাস্টে যে দুইটা অঙ্ক করালাম, এই দুইটা অঙ্ক হচ্ছে গতানুগতিক অঙ্ক থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন আসলে বেশিরভাগ মানুষই ঘুমায় পড়বে, মানে পারবে না, যারা পারবে তারা আগায় থাকবে, বুঝছেন। এই জন্য এগুলো আপনাকে একটু মানে বেশি বেশি প্র্যাকটিস করে এগুলো মনে রাখতে হবে। তবে আমি এখানে আর কিছু বুঝালাম না, এই যে লাইন থেকে এই লাইনটা বেশি কিছু বোঝানোর ট্রাই করিনি। কেন করিনি? কারণ বীজগণিতের সূত্রাবলী তো আমি এখানে পড়াইনি। বীজগণিতের সূত্রাবলী যখন পড়াবো, এগুলো আপনি দেখেই বুঝবেন যে এই লাইনকে কিভাবে এটা আসে, দেখেই বুঝবেন। হ্যাঁ, সুতরাং বীজগণিতের সূত্রাবলী যেহেতু পড়াইনি, সুতরাং এখানে আমি বারে বারে এক্সপ্লেইন করলেও যারা বুঝতেছে না তাদের একটু টাফ হবে। আর বীজগণিতের সূত্রাবলী যখন পড়াবো, আপনি এই লাইন দেখেই বুঝবেন যে এটা কেমনে আসছে, সুতরাং টেনশন করার দরকার নেই, লেগে থাকেন শুধু। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করব। কেন সমাপ্ত করব? কারণ এখন আমি নতুন টাইপটা ধরতে চাচ্ছি না। নতুন টাইপ ধরলে মাঝখানে যে শেষ হবে, তো জন্য নতুন টাইপটা আমি সামনে ক্লাসেই শুরু করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস না, আগামীকাল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।